মানবদেহের রাজা সেজে নাম তার স্নায়ুতন্ত্র। খবর চালাচালির এক অদ্ভুত যন্ত্র। মাথা থেকে পা অবধি জালের মতো বোনা। সব কাজেরই খবর রাখে, চায় না তাকে গোনা। মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, এই দুয়ে তার বাস। কেন্দ্রীয় এই স্নায়ুতন্ত্রে বুদ্ধির হয় চাষ। মগজ হলো সদর দপ্তর, সব আদেশের মূল। ঠিক সময়ে ঠিক কাজ হয়, হয় না কোনো ভুল। নিউরন হলো কাজের একক, লম্বা তারের মতো। ডেনড্রন আর অ্যাক্সন দিয়ে খবর ছোটে শত। এক নিউরন থেকে খবর অন্যটাতে যায়, মাঝখানেতে সাইন্যাপস তাই সেতুটি বানায়। সংজ্ঞাবহ স্নায়ুর দল খবর নিয়ে আসে, আজ্ঞাবহ স্নায়ু আবার হুকুম নিয়ে ভাসে। মশার কামড় টের পেলে তাই হাতটি ছুটে যায়, প্রতিবর্ত ক্রিয়ার গুণে বিপদ থেকে বাঁচায়। ভাবনা চিন্তা কান্না হাসি সবই তো তার হাতে। দেহ মনের দারুণ মিলন এই স্নায়ুরই সাথে। অপার বিস্ময় লুকিয়ে আছে এই শরীরের মাঝে। স্নায়ুতন্ত্রই নীরবে তাই জীবনটাকে সাজে। তো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল স্কাইনোভা। তো আজকের একটা ধামাকাদার ক্লাসের জন্য রেডি তো? আশা করি কবিতাটা শুনে বুঝতে পেরে গেছো আজকের আমাদের টপিক কি। আমাদের অন্তঃক্ষরাতন্ত্র শেষ, তাহলে আজকে আমাদের স্নায়ুতন্ত্রের লেকচার নাম্বার 1। তাহলে আমরা আগের স্মৃতি ভুলে যাব, এবং এখন আমাদের কি না ভুলে গেলে চলবে? চলবে না। তাহলে আগের জিনিসগুলো মনে রাখতে হবে আর নতুন জিনিসে পদার্পণ করতে হবে। তো এখন আমাদের মেন হিরো কারা? এখন আমাদের মেন হিরো হচ্ছে আমাদের ব্রেন, আমাদের সুষুম্না কাণ্ড, এবং এছাড়া কি আমাদের নার্ভস, এবং সেই নার্ভসের মাঝখানে আমরা দেখবো সাইন্যাপস, এবং আরো অনেক গল্প কিন্তু এই চ্যাপ্টারে আমাদের নতুন নতুন হবে। তো এই চ্যাপ্টারটা খুব জটিল লাগে স্টুডেন্টদের কাছে। আর আমি যখন অ্যাজ এ স্টুডেন্ট ছিলাম তখন আমার বিভিন্ন যে পার্টস গুলো আছে, স্পেশালি ব্রেনের পোর্শনটা, চোখের ছবিগুলো, এগুলো নিয়ে আমার কিন্তু অনেক জটিলতা ছিল। তো আমি চেষ্টা করবো স্টুডেন্টদের জন্য যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ভাবে পড়ানো সম্ভব ততটা পড়ানো, এবং যাতে এই চ্যাপ্টারটা তোমাদের একটু হলেও সোজা লাগতে শুরু করে এবং এই চ্যাপ্টারটাকে তোমরা এনজয় করতে পারো, সেই চেষ্টাটা আমি চালাবো। তো চলো শুরু করা যাক, দেখি কতটা কি হয়। তো প্রথমে আমি তোমাদেরকে বেশ কিছু ঘটনা মনে করাতে চাই। ভাবো, তোমরা এখন আমার ভিডিওটা দেখছো, খাতায় মন দিয়ে নোটস করছো, আর আমি যা বলছি সেটা কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যেই কিন্তু তোমাদের মাথায় ঢুকে যাচ্ছে। তোমরা বিষয়গুলো নিয়ে ভাবতেও পারছো। ভেবে দেখেছো এই প্রসেসটা এত দ্রুতভাবে হচ্ছে কি করে? আবার ভাবো, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে পাশের দোকান দিয়ে একটা দারুণ বিরিয়ানির গন্ধ তোমার নাকে ভেসে এলো, আর সেকেন্ডের মধ্যে তোমার জিভে জল, আর মন বলে উঠলো আজ তো বিরিয়ানি খেতেই হবে। আবার ধরো একটা খুব কঠিন প্রশ্ন সলভ করতে বসেছো, এখন তোমার মাথায় কিচ্ছু আসছে না, হঠাৎই তোমার মাথায় একটা বুদ্ধি চলে আসলো যে আরে এইভাবে করলেই তো অঙ্কটা একদম জাস্ট সলভ হয়ে যাবে, এটাও বা কি করে হলো। আবার ভাবো, তুমি একদম শান্ত মনে খুব আরাম করে বসে আছো, হঠাৎ করে একটা মশা তোমার পায়ে বসলো, তুমি মশাটার দিকে তাকালেও না, কিন্তু সপাটে এমন থাপ্পড় মারলে যে মশাটাকে এক থাপ্পড়েই কিন্তু তুমি খতম করে দিলে। কেন হলো এরকম? এটাও কখনো ভেবেছো? তুমি তাকালেও পর্যন্ত না, কিন্তু তুমি একদম সঠিক চটটা মারলে। তারপর ভাবো যে তুমি আর তোমার বান্ধবী হয়তো একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তুমি রিয়েলাইজ করলে যে পিছন থেকে একটা গাড়ি কিন্তু খুব জোরে আসছে, আর সে কিন্তু হর্নটাও দেয়নি। তবুও কিন্তু তুমি ঠিক রিয়েলাইজ করে গেলে এবং তুমি রাস্তা থেকে সাইডে সরে গেলে। তাহলে এই যে তুমি সামান্য একটা পরিবর্তন লক্ষ্য করলে, যে আমার মনে হলো যে হালকা আমি একটা চাকার ফ্রিকশনের আওয়াজ পাচ্ছি বা কিছু একটা আমি ফিল করতে পারলাম যে আমার পিছন থেকে একটা গাড়ি আসছে, আর আমি কিন্তু তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমাদেরকে কিন্তু সরতে হবে এখান থেকে, আর তুমি সরে গেলে। তাহলে কখনো ভাবলে যে এই সমস্ত কিছু কি করে সম্ভব হলো? কি করে আমি ফ্র্যাকশন অফ সেকেন্ডস এর মধ্যে যে কোনো একটা ডিসিশন নিচ্ছি আমার সাথে ঘটা কোনো একটা পরিবর্তনের বেসিসে? এই পরিবর্তনগুলো অনেক সময় আমাদের ঐচ্ছিক হবে, কখনো আমাদের অনৈচ্ছিক হবে। আচ্ছা, এটাও বা কখনো ভেবেছো যে আমরা যে শ্বাস নিচ্ছি, আমাদের যে হার্টবিট চলছে, তাহলে এগুলোকে কি আমরা ভেবে ভেবে করছি? আমি কি কখনো ভাবছি যে ও আচ্ছা আমাকে তো শ্বাস নিতে হবে এখন, আবার কখনো ভাবছি না এখন শ্বাস না নিলেও চলবে, আবার কখনো আমাকে মনে করতে হচ্ছে এমা আমার তো 10 মিনিট ধরে হার্টবিটই চলছিল না, এরকম হয়েছে কখনো? হয়নি। তার মানে তোমার হার্ট কিন্তু অটোমেটিক্যালি বিট করে যাচ্ছে, আবার তোমার শ্বাস প্রশ্বাস কিন্তু সবসময় চলে যাচ্ছে। তার মানে কিছু জিনিস কিন্তু তোমাকে ভাবতেও হচ্ছে না, কিন্তু তোমার ভিতরে চলে যাচ্ছে। কখনো ভেবেছো যে এগুলো কেন চলছে? এর কারণটাই কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র, যেটা কিন্তু আমাদের আজকের টপিক অফ ডিসকাশন। তো আমরা স্নায়ুতন্ত্রকে একটা ভালো স্ট্রাকচার্ড ওয়েতে শেষ করব, পরপর জিনিসগুলোকে আসবো যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। বইয়ের ট্র্যাডিশনাল ওয়েতে হয়তো একটু ডেভিয়েশন হতে পারে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তোমার পুরো কোর্সটা শেষ হবে তখন দেখবে যে তোমার বইতে যা যা আছে সেগুলো কিন্তু পুরো কভার হয়ে গেছে। তাই কোনো একটা টপিক যদি কোনো একটা পার্টিকুলার লেকচারে মিস হয় তাহলে চিন্তা করার দরকার নেই, আমি সাঁতরার বই ফলো করি এবং সাঁতরার বইয়ের কোনো টপিক কিন্তু তোমাদের মিস হবে না। তো যখন লেকচারটা কমপ্লিট হবে, 1 নম্বর লেকচার 2 নম্বর লেকচার তোমাদের প্রপার স্নায়ুতন্ত্র, নিউরন, নার্ভ সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবে যে সমস্ত টপিক কিন্তু কভার হয়ে গেছে।
তারপর আমাদের মস্তিষ্ক আসবে, তারপর আসবে আমাদের চোখ। যখন চ্যাপ্টার কমপ্লিট হবে তখন দেখবে চ্যাপ্টারের সমস্ত কিছু কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবেই, ঠিক আছে? তাই ওইসব বিষয় নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এখন মন দেওয়া হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রে। তাহলে সবার প্রথমে আমাদেরকে বলতে পারে যে স্নায়ুতন্ত্র জিনিসটা কি। তো এখন আমরা দুটো টার্মিনোলজি দেখবো, একটা হচ্ছে স্নায়ুকোষ আর একটা হচ্ছে নিউরোগ্লিয়া। এই জিনিস দুটো কি, এই জিনিস দুটো নিয়েই কিন্তু আমাদের সমস্ত এই চ্যাপ্টারের পড়াশুনো। তো এইটাই আমরা পরবর্তীকালে ধীরে 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 দেখবো, তার বিভিন্ন গঠন সম্পর্কে জানবো। তো এক্ষুনি জাস্ট এইটুকু মাথায় রাখো যে আমাদের স্নায়ুতন্ত্রের দুটো মূল উপাদান হচ্ছে স্নায়ুকোষ আর নিউরোগ্লিয়া। তাহলে এটা দিয়ে গঠিত যে তন্ত্রের সাহায্যে, তন্ত্র মানে কি, আমরা পড়েছি অনেকগুলো কোষ মিলে কি একটা আমাদের কলা তৈরি করে, অনেকগুলো কলা মিলে একটা আমাদের কি অঙ্গ তৈরি করে, অনেকগুলো অঙ্গ মিলে কি আমাদের একটা তন্ত্র তৈরি করে, আর এরকম অনেক রকম তন্ত্র মিলে একটা জীবদেহ কিন্তু চলে। তাহলে এই স্নায়ু কোষ নিউরোগ্লিয়া কি, এক প্রকারের কোষ, যে কোষগুলো মিলে নিশ্চয়ই আমাদের কলা তৈরি করেছে, সেই কলাগুলো মিলে কিছু অঙ্গ তৈরি করেছিল, আর ওই অঙ্গগুলো মিলে কিন্তু আমাদের একটা তন্ত্র তৈরি করেছিল, যে তন্ত্রটা কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ু কোষ আর নিউরোগ্লিয়া কি, সেই কোষ যে কোষগুলো দিয়ে গঠিত তন্ত্রের সাহায্যে প্রাণীদেহে উদ্দীপনা গ্রহণ হয়, মানে বাইরে থেকে কোনো একটা উদ্দীপনা আসলো, প্রাণীদেহে সেটা গৃহীত হলো, তারপর কি করে প্রাণীটা তাহলে সেই উদ্দীপনায় সাড়া দেয়। এটাই কি প্রাণীদের সংবেদনশীলতা ধর্ম। আর আমরা পড়েছিলাম আমাদের একদম ফার্স্ট চ্যাপ্টারে যে একটা জীব মানে প্রাণী বা উদ্ভিদ, তার মূল বৈশিষ্ট্যই কি, যে সে আমাদের বাহ্যিক কোনো উদ্দীপনায় বা কোনো পরিবর্তনে সাড়া প্রদান করতে পারে, অর্থাৎ তার সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি ধর্মটা রয়েছে। কারুর সংবেদনশীলতা যদি না থাকে তার মানে হি ইজ ডেড, অথবা সে একটা জড় পদার্থ। আর যদি কারুর সংবেদনশীলতা আছে তার মানে কি, সে একটা জীব, তাই তো? তাহলে বাইরের যে উদ্দীপনা গ্রহণ এবং সাড়া প্রদান করতে করে কি করে, পরিবেশের মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা করে এবং দেহের বিভিন্ন যন্ত্র ও তন্ত্রের মধ্যে কি করে, একটা সমন্বয় সাধন করে, তাকেই আমরা বলি হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তো এখানে এটা আমি ভালো আরো কখন বুঝতে পারবো, যখন আমরা স্নায়ুকোষ বা নিউরন এবং নিউরোগ্লিয়া সম্পর্কে আমাদের প্রপার আন্ডারস্ট্যান্ডিং করে ফেলবো। তো চলো এবার ধীরে ধীরে আমরা সেগুলোতে চলে যাই। উদাহরণ তো অনেকগুলো বললামই। তো তার আগে একবার বলে দিই যে আমাদের স্নায়ুতন্ত্রের কাজ কি। তাহলে আমাদের যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে আমাদের স্নায়ুতন্ত্রের কাজগুলি লেখো, তাহলে আমরা কি লিখবো? বলবো যে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে যোগাযোগ রক্ষা করা এবং কাজের সমন্বয় সাধন করা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের কাজ। দেহের বাহ্যিক এবং অভ্যন্তরীণ যে উদ্দীপনা গ্রহণ করা, সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রেরই কাজ। এবার উদ্দীপনা গ্রহণ করলে কি করবো, সাড়া দেবো। তাহলে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সঙ্গে সম্পর্ক ও সামঞ্জস্য রক্ষা করা কি আমাদের স্নায়ুতন্ত্রের কাজ। এবার সাড়াটা কি করে দেবো? ধরো আমি তোমাকে চিমটি কাটলাম আর তুমি আমার বন্ধু, তাহলে তুমি কি করবে, ধাই করে আমাকে একটা চড় মারবে, তাই তো? বা তুমি ভাবো না, তোমাকে তোমার কোনো বন্ধু একটা চিমটি কাটলো, এবার তুমি ওকে চড় মারবে, তাহলে কি হবে? চিমটি যেখানে কাটলো সেখান থেকে কি হবে, সেখান থেকে ওই উদ্দীপনাটা গ্রহণ হবে, গ্রহণ হয়ে ওখানকার নার্ভস এর মাধ্যমে একটার পর আরেকটা, আরেকটার পর একটা নার্ভস এর থ্রু কি হবে, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যাবে। আপাতত ভাবো তোমার ব্রেনের কাছে চলে যাবে। যেই ব্রেনের কাছে চলে গেল, ব্রেন বললো ও আমাকে চিমটি কাটছে, ওকে তো ছাড়া যাবে না, ওকে একটা থাই করে থাপ্পড় মারতে হবে। তাহলে ব্রেন কি বলবে, এক কাজ কর, হাতে যে মাসেল গুলো আছে ওই মাসেল গুলো কি করতে আছে, মারার জন্যই তো আছে, ওই মাসেলটাকে সংকোচন করতে বল। মাসেলটাকে তাহলে নির্দেশ দেওয়া হলো যে মাসেল সংকুচিত হবে, হাত উপরে উঠবে, ধাই করে একটা চড় মারা হবে। তাহলে আমাদের ব্রেন বললো যে মাসেলকে আমি সংকোচন করতে বলছি, মাসেল সংকোচন হলে আমাদের হাতটা উঠবে, তারপর হাতটা সোজা গিয়ে গালে চাপকে বসানো হবে। তাহলে এই যে আমাদের নির্দেশটা দিল, কে দিল, আমাদের ব্রেন দিল। ব্রেনের থেকে নির্দেশটা নিয়েও গেল আবার কি কিছু নার্ভস, তাহলে নার্ভস আবার নিয়ে গেল কারকে, কারক মানে যে কাজটা করলো। হাত কাজটা করলো, হাত দিয়ে চড় মারে, পা দিয়ে চড় মারে না তো, পা দিয়ে লাথি মারে, তাহলে কি হাতটা উঠলো, হাত দিয়ে ধাই করে চড় মারলাম, তার মানে কি করলাম, আমি আমি কিন্তু উদ্দীপনায় সাড়া দিলাম। চিমটি কাটাটা এখানে উদ্দীপনা, সেখান থেকে উদ্দীপনায় গৃহীত হলো কি আমাদের একটা নার্ভ ইম্পালসের মাধ্যমে। তাহলে নার্ভ ইম্পালসের ফর্মে যেই আমাদের উদ্দীপনাটা গ্রহণ হলো, ওটা গেল আমাদের ব্রেনে, ব্রেন বললো চড় মারতে হবে, তাহলে যেই ব্রেন বললো চড় মারতে হবে, আবার আমাদের নার্ভ ইম্পালস চলে গেল আমাদের নার্ভের মাধ্যমে কারকের কাছে, কারক বললো ঠিক আছে আমাকে বলেছে চড় মারতে, আমি মেরে দেবো, ব্যাস মেরে দিলাম, ধাই হয়ে গেল, ব্যাস। তাহলে দেহস্থ বিভিন্ন পেশি সংকোচনে অথবা আমাদের কখনো কোনো গ্রন্থির যদি ক্ষরণ করতে হয়, তাহলে কি সেই ক্ষেত্রে প্রত্যক্ষভাবে কিন্তু আমাদের স্নায়ুতন্ত্র ভূমিকা পালন করে। বোঝা গেল? তাহলে এই স্নায়ুতন্ত্রের মূল জিনিসগুলো কি কি? তাহলে আমি যদি স্নায়ুতন্ত্রকে একদম প্রাইমারিলি ভাগ করতে চাই, তাহলে স্নায়ুতন্ত্রকে আমি কি বলতে পারি, আমি বলতে পারি আমাদের ব্রেন, আর একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, তাই তো? তাহলে এই ব্রেন আর স্পাইনাল কর্ড এদেরকে মিলে তৈরি হয় আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কি আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের সেই অংশ, যেই অংশটা আমাদের কিন্তু সারা যে দেহের বিভিন্ন নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটার একটা কমান্ডিং সেন্টার, মানে ও কিন্তু সমস্ত কিছু প্রসেস করছে। যেরকম ধরো একটা কম্পিউটার, কম্পিউটারের জন্য সিপিইউ কি কাজ করে, সিপিইউ কাজ করে ওই কম্পিউটারে আসা বিভিন্ন ইনপুট এবং আউটপুট যে দিতে হবে তার বেসিসে, তাদের মাঝখানে একটা প্রসেসিং ইউনিট হিসেবে। অর্থাৎ ইনপুট গুলো আসবে,
সে প্রসেস করবে, প্রসেস করে কিছু একটা আউটপুট দেবে, তাই তো? আমাদের শরীরের ক্ষেত্রেও তাই, বাইরে থেকে কোনো উদ্দীপনা আসবে, আমাদের ব্রেন এবং কিছু ক্ষেত্রে আমাদের স্পাইনাল কর্ড তারা সেই জিনিসটাকে প্রসেস করবে, করে এবার একটা আউটপুট দেবে যেটা কি আমাদের সাড়া প্রদান। বোঝা গেল? তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পার্ট কে কে আছে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট হচ্ছে আমাদের ব্রেন, একটা কি আমাদের ব্রেন, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। কি এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড কি, 100 জনের মধ্যে 90 জন স্টুডেন্ট বলবে এই তো পিঠে হাত দিচ্ছি, একটা শক্ত শক্ত ফিল হচ্ছে, এটাই হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। না, ওটা স্পাইনাল কর্ড না, ওটা ব্যাকবোন বা মেরুদণ্ড। ঠিক আছে? তা মেরুদণ্ডই স্পাইনাল কর্ড না? না, এদের মধ্যে পার্থক্য আছে, বলবো আমি। আচ্ছা, তারপর এছাড়া আর কি আছে? আচ্ছা, এই যে আমি বললাম যে ব্রেন তোমার কি বিভিন্ন ডিসিশন নিচ্ছে, তাই তো? বা কিছু ক্ষেত্রে সুষুম্না কাণ্ড। তাহলে তোমার হাতে চিমটি কেটেছিলাম, ব্রেনের কাছে গেল কি করে? আবার ব্রেন তোমার হাতকে বলছে যে ধাই করে চড় মার, ব্রেন হাতকে বললো কি করে? ব্রেন কি এরকম ভাবে মুখে বলেছে আর হাতে কি কান লাগানো আছে যে ব্রেনের কথা শুনতে পেয়ে গেছে? না। তার মানে এই যে হাত থেকে উদ্দীপনা ব্রেনের কাছে নিয়ে গেল, আবার ব্রেন থেকে হাতের কাছে আমাদের একটা কি নির্দেশ আসছে, তাহলে এই কাজটা হচ্ছে কিন্তু নার্ভসের মাধ্যমে, যেটা আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। তাহলে আরেকটা অংশ কি, আরেকটা অংশ হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। তাহলে আমাদের যে স্নায়ুতন্ত্র সেটা মূল দুটো ভাগে বিভক্ত, একটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটা হচ্ছে আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কিসে বিভক্ত? প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের নার্ভ। প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি আমাদের নার্ভ। এবার তোমাদের বইতে লেখা থাকবে আর একটা হচ্ছে এএনএস বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, তাই তো? এইবার এই যে এএনএস, এই এএনএস টা কিন্তু কোনো সেপারেট ভাগ নয়, ঠিক আছে? তোমাদের বইতে লেখা আছে যে এএনএস একটা আলাদা ভাগ যার মধ্যে সমবেধি রয়েছে। এবার ওটা কোনো আলাদা ভাগ নয়, আমরা একদম সেকেন্ড লেকচারের শেষে দেখবো যে এএনএস টা কিন্তু আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্রেরই একটা অংশ, ঠিক আছে? ওটা আলাদা কোনো ভাগ না, তাই তিনটে আলাদা ভাগ করাটা লজিক্যালি ঠিক নয়, ঠিক আছে? তো যাই হোক, ওটা আমরা একদম লাস্টে দেখে নেবো, তাই এটাকে আবার কেউ ভেবো না যে এর মধ্যে কোনো কম রয়েছে, এটা যা আছে এটাই কিন্তু অ্যাকিউরেট, ঠিক আছে? আচ্ছা, এইবার প্রশ্ন হচ্ছে আমাদের যে ব্রেনটা আছে না, আমরা যদি এরকম ভাবে ভাবি যে এটা হচ্ছে আমাদের ব্রেন, আর ব্রেনের থেকে একটা লেজ ঝুলছে ভাবো। এই লেজটা কি, এই লেজটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। লেজটা কি, লেজটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আর এইটা কি, এটা আলুর মতো যেটা দেখতে লাগছে, এই আলুটা হচ্ছে তোমার মাথার মধ্যে রয়েছে কি, ব্রেন, মস্তিষ্ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মস্তিষ্কের সাথে বেশ কিছু কি নার্ভ যুক্ত আছে, ঠিক আছে? মস্তিষ্কের সাথে বেশ কিছু নার্ভস যুক্ত আছে, তাদেরকে বলা হচ্ছে আমাদের কি বলা হচ্ছে, ক্রেনিয়াল নার্ভস। কি বলা হচ্ছে? তাদেরকে বলা হচ্ছে ক্রেনিয়াল নার্ভস বা করোটিক স্নায়ু। কি বলা হচ্ছে? ক্রেনিয়াল নার্ভ। সব বাংলায় লেখা আছে, কোনো চিন্তা নেই, পরের স্লাইডেই আছে। আচ্ছা, আর কিছু আমাদের নার্ভস যুক্ত আছে আমাদের স্পাইনাল কর্ডের সাথে। কিছু নার্ভস যুক্ত আছে কার সাথে? স্পাইনাল কর্ডের সাথে। তাদেরকে আমি তাহলে কি নাম দেবো? তাদেরকে নাম দিচ্ছি আমি স্পাইনাল কর্ড, কি সরি স্পাইনাল নার্ভ। কি নাম দেবো? স্পাইনাল নার্ভ। আমার কথাটা কি বোঝা গেল? তাহলে নার্ভ আমাদের দু প্রকার, কিসের ভিত্তিতে? যে তারা কার সাথে যুক্ত আছে। যদি ব্রেনের সাথে যুক্ত থাকে, মস্তিষ্কের সাথে যুক্ত থাকে, তাহলে কি সেটা আমাদের অরোটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভস। আর যদি সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত থাকে তাহলে কি বলবো? স্পাইনাল নার্ভস বা সুষুম্না স্নায়ু। বোঝা গেল এত অব্দি? তাহলে এই পার্টটাই আমার কি এখানে লেখা রয়েছে কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যাকে আমরা কি বলি সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। প্রান্তীয় স্নায়ুতন্ত্র পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা পিএনএস। শর্ট ফর্ম কিন্তু ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিএনএস এর পার্ট কি? আমাদের মস্তিষ্ক, আমাদের সুষুম্না কাণ্ড। এবার আমি কি বললাম? মস্তিষ্কের সাথে যারা থাকবে তাদেরকে আমি কি বলবো? মস্তিষ্কের সাথে যারা থাকবে তাদেরকে বলবো ক্রিনিয়াল নার্ভ। আর আমাদের সুষুম্না কাণ্ডের সাথে যারা থাকবে তাদেরকে বলবো স্পাইনাল নার্ভস, ঠিক আছে? বা সুষুম্না স্নায়ু। আমাদের ক্রেনিয়াল নার্ভস কতগুলো হয়? আমাদের 12 জোড়া হয়। অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লাসোফারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। এরকম 12 জোড়া থাকে। তোমরা জুতো পরো না জোড়ায় জোড়ায়, তেমনি আমাদের নার্ভস গুলো কি জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে? তুমি কতগুলো জুতো পরো? একটা না, এক জোড়া পরি আমরা জুতো সবসময়। তেমনি ভাবে আমাদের শরীরে যে নার্ভস গুলো আছে, এই আমাদের সুষুম্না স্নায়ু এবং করোটিক স্নায়ু, এরা কিন্তু আমাদের জোড়ায় জোড়ায় থাকে। তাহলে ক্রেনিয়াল নার্ভস আমাদের 12 জোড়া অর্থাৎ 24টা, আর স্পাইনাল নার্ভস আমাদের 31 জোড়া অর্থাৎ আমাদের 62টা, ঠিক আছে? আচ্ছা, এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কে আসছে তাহলে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আসছে আমাদের ব্রেন। তাহলে ব্রেন কিসের পার্ট? আমাদের সিএনএস এর পার্ট। আর কি আমাদের স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ড কি আমাদের সিএনএস এর পার্ট, ঠিক আছে? আচ্ছা, ক্রেনিয়াল নার্ভস কি হবে? ক্রেনিয়াল নার্ভস বা কর্টিক স্নায়ু মানে মস্তিষ্কের সাথে যুক্ত আছে যে নার্ভস গুলো, তাহলে এ কিসের পার্ট? এ কিন্তু আমাদের পিএনএস এর পার্ট। আবার আমাদের যে ব্যাকবোন, এটা কিসের পার্ট? সিএনএস না পিএনএস? কোনোটাই না। এ কিসের পার্ট? এ আমাদের স্কেলেটাল সিস্টেমের পার্ট। এ কিসের পার্ট? এটা আমাদের স্কেলেটাল সিস্টেমের পার্ট। এই যে তোমরা বলছিলে না মেরুদণ্ড, মেরুদণ্ড, ওই মেরুদণ্ডটা আমাদের কঙ্কাল তন্ত্রের পার্ট, মানে ওটা তো আমাদের হাড়ের অংশ, ঠিক আছে? ওটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যেই পড়ছে না। তাহলে কি এদের পার্থক্য বোঝাচ্ছি আমি একটু পরেই। আর আমাদের স্পাইনাল নার্ভস কি সুষুম্না কাণ্ডের সাথে যে যুক্ত আছে, মেরুদণ্ডের সাথে যুক্ত না কিন্তু সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত থাকছে, তাহলে তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো যে এটা হচ্ছে আমাদের পিএনএস এর পার্ট, ঠিক আছে? পেরিফেরাল নার্ভাস সিস্টেম মানে আমাদের নার্ভস,
আর সিএনএস মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে কি? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে আমাদের সেই প্রসেসিং সেন্টার যে কিন্তু আমাদের বিভিন্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর পিএনএস কি করছে? পিএনএস মানে আমাদের নার্ভস, যে কিন্তু আমাদের এদের মধ্যে একটা সারা শরীরে বিছিয়ে একটা জালক তৈরি করছে, একটা নেটওয়ার্ক তৈরি করছে, যে নেটওয়ার্কের মাধ্যমে আমাদের যেখানেই আমি কোনো উদ্দীপনা পাঠাই না কেন সেটা আমাদের সিএনএস এর কাছে পৌঁছাতে পারবে, আবার সিএনএস যে নির্দেশ দেবে না কেন সেটা আমাদের পৌঁছাতে পারবে কারকের কাছে। বোঝা গেল? আচ্ছা, কাইন্ড অফ এরকম ভাবো যে আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, যে নেটওয়ার্কের মধ্যে তারগুলো হচ্ছে আমাদের কি? তারগুলো হচ্ছে আমাদের পিএনএস এর অংশ, অর্থাৎ বিভিন্ন নার্ভস, এবং আমাদের মাঝখানে যে একদম হেডকোয়ার্টার আছে যেখান থেকে সমস্ত ডিসিশন নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিএনএস। বোঝা গেল? এইবার প্রশ্ন হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম বা আমাদের মেরুদণ্ড বা আমাদের ব্যাকবোন বলা হয় ইংরেজিতে, এটার সাথে আমাদের সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ডের পার্থক্য কি? তার জন্য আমি একটা রিয়েল লাইফ অ্যানালজি নিতে চাই। দেখো, তোমরা সবাই এরকম পেন দেখেছো, ঠিক আছে? এইবার এই পেনটার একটা কি থাকে? বডি থাকে, অর্থাৎ আমরা যেটা ট্রান্সপারেন্টলি দেখতে পাচ্ছি, যার মধ্যে আমাদের কি রিফিলটা রয়েছে। তাহলে এই বডিটা না, ওই বডিটাই হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম। ওই বডিটাই হচ্ছে আমাদের ভার্টিব্রাল কলাম বা আমাদের কি মেরুদণ্ড। ঠিক আছে, বাংলায় লিখে দিই। কি লিখবো? বলবো মেরুদণ্ড, কারণ অনেকের ইংরেজিতে প্রবলেম হতে পারে। তাহলে মেরুদণ্ড। আর আমাদের যে রিফিলটা মানে ওর ভিতরে কি থাকে? রিফিল থাকে, ওইটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড বা আমাদের সুষুম্নাকাণ্ড, স্পাইনাল কর্ড। ঠিক আছে? আর ইঙ্ক মানে ওই স্পাইনাল কর্ডের, ও সরি ইংরেজিতে লিখে ফেললাম, আচ্ছা যাক বুঝে নিও। আর ইঙ্কটা কি? ইঙ্ক হচ্ছে স্পাইনাল কর্ডের ভিতরে যে তরলটা থাকে, তাহলে তাকে আমি কি বলবো? তাকে বলবো সিএসএফ। তাহলে আমার অ্যানালজিটা কি বোঝা গেল? আমি যদি একটা এরকম পেন নিই, তাহলে পেনের যে বডিটা থাকে ওই বডিটা কি? বডিটা হচ্ছে মেরুদণ্ড। তার ভিতরে কি থাকে? আমাদের রিফিল। রিফিলটা কি? স্পাইনাল কর্ড। আর রিফিলের ভিতরে কি থাকে? কালি থাকে না? ওই তরল কালিটা যেটা আছে ওটাই স্পাইনাল কর্ডের ভিতরে হচ্ছে সিএসএফ বা সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এই যে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা কখন পড়বো? যখন আমরা মস্তিষ্ক আর আমাদের সুষুম্নাকাণ্ড সম্পর্কে পড়বো, অর্থাৎ আমাদের সিএনএস সম্পর্কে পড়বো নেক্সট লেকচারে, মানে নেক্সট টু নেক্সট লেকচারে। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি কি বলতে পারি যে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের ব্রেন। ব্রেন থেকে আমাদের যেটা বেরোচ্ছে সেটা কি? আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড। তাহলে এটা আমাদের স্পাইনাল কর্ড, এবং এই স্পাইনাল কর্ডকে আমাদের বাঁচিয়ে রাখছে কে? এর বাইরে রয়েছে কে? এর বাইরে রয়েছে কিন্তু আমাদের ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। কে এটা? মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের ভিতরে একটা বিশেষ নিউরাল ক্যানাল থাকে, যেই নিউরাল ক্যানালের মধ্যে কিন্তু আমাদের সুষুম্নাকাণ্ড বা স্পাইনাল কর্ড থাকে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল? মেরুদণ্ডটা হচ্ছে আমাদের বাইরের লেয়ার, যার মধ্যে কিন্তু আমাদের স্পাইনাল কর্ডটা ভিতরে রয়েছে। বোঝা গেল? এখানে দেখে হয়তো বুঝতে পারছো। এটা কি? এই যে বাইরের অংশটা কি? এই যে সাদা রঙের অংশ, এটা কি আমাদের আমাদের মেরুদণ্ড বা ব্যাকবোন। তার ভিতরে কি আছে? তার ভিতরে এই যে দেখো, এই যে অংশটা, এই ভিতরের অংশটা কি? এই অংশটা হচ্ছে আমাদের কি? স্পাইনাল কর্ড। তাহলে আমাদের যে মেরুদণ্ড, মেরুদণ্ডের ভিতরে একটা বিশেষ নিউরাল ক্যানালের মধ্যে থাকে আমাদের স্পাইনাল কর্ড। বোঝা গেল? আচ্ছা, আশা করি পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, যেটা কি আমাদের শরীরে তারের মতো একটা নেটওয়ার্ক তৈরি করছে, তাহলে সেটা আমি কি বলবো? সেটা দু প্রকার। একটা করোটিক স্নায়ু, যেটা আমাদের কি 12 জোড়া অর্থাৎ 24টা আছে, যেটা কি মস্তিষ্ক থেকে উৎপন্ন বা মিলিত হয়, অর্থাৎ মস্তিষ্কের সাথে কিন্তু কানেক্টেড। আর একটা আমাদের সুষুম্না স্নায়ু, যেটা কি আমাদের 31 জোড়া, অর্থাৎ কত হলো? 31 দুগুণী 62টা। তাহলে এটা কি আমাদের সুষুম্নাকাণ্ড থেকে উৎপন্ন বা মিলিত, অর্থাৎ সুষুম্নাকাণ্ডের সাথে নিযুক্ত। ঠিক আছে? আচ্ছা, এইবার আমি যে নামগুলো বলেছিলাম, অলফ্যাক্টি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। মুখস্থ করতে হবে, এতে তো বোঝার কিছু নেই। তো তোমাকে মুখস্থ করতে হবে। আমি এখানে চার্ট দিয়ে দিয়েছি তোমাদের বই থেকে, এটা রায়ান মার্টিনের বই। তো এই বই থেকে এটা দেখে দেখে মুখস্থ করে নেবে। ঠিক আছে? এখানে প্রকৃতিগুলোও দেওয়া আছে, প্রকৃতিগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। কোনটা কোন প্রকৃতির, যেমন অলফ্যাক্টি আমাদের সংজ্ঞাবহ, অপটিক আমাদের সংজ্ঞাবহ, অকিলোমোটর চেস্টীয়, ট্রক্লিয়া চেস্টীয়, এরকম ভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। এবং এটা কিন্তু সিরিয়ালি মনে রাখতে হবে যে অলফ্যাক্টি, অপটিক, অকিলোমোটর, ট্রক্লিয়া, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। পরপর কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, সুষুম্না স্নায়ু পারবেও না 31 জোড়া মুখস্থ করতে, তাই তোমরা 12 জোড়াই মুখস্থ করো, ওটা করতে গেলেই ঘাম ছুটে যাবে। ঠিক আছে? বেশি কোনো খাটনির বিষয় না। তোমাদের একটু পরপর পড়বে, এরকম ভাবে রোজ দুবার 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 করে বলবে, দেখবে 5 দিনে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? আর এই প্রকৃতি কেন পড়তে হবে? কারণ পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে আর কি ট্রক্লিয়ার কিরকম প্রকৃতির আমাদের স্নায়ু। যখন আমরা স্নায়ুর প্রকৃতি পড়বো তখন আমি এটাও বুঝিয়ে দেবো যে কোনটা কি রকমের আমাদের প্রকৃতি কেন দেখাচ্ছে। ঠিক আছে? যাই হোক, এবার তোমাদের আরো কিছু এমসিকিউ পয়েন্ট আসতে পারে যে সব থেকে ছোট স্নায়ুকে, সেটা হচ্ছে আমাদের ট্রক্লিয়ার। দেখো 4 নম্বরে পাবে, দেখো এই যে 4 নম্বরে আছে। ঠিক আছে? তারপর বলতে পারে যে বড় স্নায়ুকে, সেটা হচ্ছে আমাদের ট্রাইজেমিনাল। তাহলে ট্রাইজেমিনাল কই আছে? দেখো 5 নম্বরে আছে ট্রাইজেমিনাল। তারপর কি আমাদের বলছে সব থেকে দীর্ঘ মানে লংগেস্ট মানে লম্বায় বড়কে, সেটা হচ্ছে আমাদের ভেগাস। ভেগাস কোথায় আছে? দেখো ভেগাস আছে আমাদের 10 নম্বরে। তাহলে এটা কি আমাদের দশম করোটিক স্নায়ু। ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু আমাদের পড়তে হবে, মুখস্থ করার জিনিস। ব্যাস।
এবার আমাদের স্নায়ুতন্ত্র যখন আমি বুঝবো না, তখন আমাদের বেশ কিছু টার্ম বারবার কিন্তু আসবে। কি কি টার্ম আমি অলরেডি বহুবার ইউজ করেছি। একটা হচ্ছে আমাদের উদ্দীপক, মানে উদ্দীপনা যার কাছ থেকে আসছে। একটা হচ্ছে আমি গ্রাহক বললাম, যে কেউ গ্রহণ করছে। খুব বাংলা বাংলা ওয়ার্ড এগুলো, ঠিক আছে, বাংলা 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 ওয়ার্ড আর কি, যাই হোক, মানে বাংলা জানলেই তুমি কিন্তু এই ওয়ার্ডগুলো মানে বুঝতে পারবে, ঠিক আছে, সেটা বলতে চাইছিলাম। তাহলে উদ্দীপক মানে কি, যে উদ্দীপনা দেয়। গ্রাহক মানে কি, যে গ্রহণ করে। কারক মানে কি, যে করবে। আর সাড়া মানে কি, সাড়া দেওয়া, রেসপন্স করা, ঠিক আছে। আচ্ছা, যেরকম উদ্দীপক মানে কি, পরিবেশে যে কোনো পরিবর্তন যা জীবের আচরণে পরিবর্তন ঘটায়। যেরকম তোমার বন্ধু তোমাকে চিমটি কাটলো, তাহলে কি, তোমার যে চামড়া আছে সেই চামড়ার বেশ কিছু কি রিসেপ্টর আছে, মানে আমাদের গ্রাহক রয়েছে। সেই গ্রাহক এবার কি করবে, ওখান থেকে উদ্দীপনাটা নিয়ে যাবে। তাহলে চিমটি কাটলে ওটা কি করলো, উদ্দীপনা দিল। বা তোমার পাশ থেকে কি বিরিয়ানির হাঁড়ির গন্ধ আসছে, তাহলে ওই গন্ধটা কি কাজ করলো, উদ্দীপনার কাজ করলো। এবার তোমার যে নাকের ভিতরে রিসেপ্টর আছে, সেই রিসেপ্টর কি করলো, ওই গন্ধটা নিয়ে নিলো। এবার ওই গন্ধর বেসিসে ও কি করলো, একটা আমাদের নার্ভ ইম্পালস জেনারেট করলো। যেই নার্ভ ইম্পালস জেনারেট করলো, তারপর কি, ওটা তোমার ব্রেনের কাছে গেল। এবার ব্রেন বলছে, না অনেকদিন বিরিয়ানি খাইনি, বিরিয়ানি তো খেতেই হবে, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমাদের কাজটা হয়। তারপর গ্রাহককে কোষ, কলা, অঙ্গ যা এই উদ্দীপনাটা গ্রহণ করে, ঠিক আছে। যেরকম তোমার চোখে লাইট পড়লো, তাহলে তোমার চোখের ভিতরে কি বেশ কিছু আমাদের রিসেপ্টর আছে, ঠিক আছে। সেই রিসেপ্টর কি করলো, আলোটাকে গ্রহণ করলো। তাহলে এখন কি, তোমার চোখটা হচ্ছে গ্রাহক। বোঝা গেল। আচ্ছা, তারপর কি আমাদের কারক। কারক কি, পেশি বা গ্রন্থি। এটা কিন্তু এই বছর আমাদের মাধ্যমিকের কোয়েশ্চেনও এসছে। এটা আমাদের মাধ্যমিক 2026 সালের কোয়েশ্চেন, যে কারক হিসেবে কি কাজ করে, আমাদের পেশি বা গ্রন্থি। তাহলে পেশি, পেশিতে আমি কি করছি, সংকোচন প্রসারণ করাচ্ছি। তাহলে যেই আমি কি বললাম যে থাপ্পড় মারতে হবে, তাহলে আমি পেশির সংকোচন করালাম, হাতটা উপরে উঠলো, এবার ধাই করে থাপ্পড় মারবো। বোঝা গেল। তাহলে পেশি কাজ করে, অথবা কোনো গ্রন্থি ক্ষরণ করতে পারে। তাহলে আমি কি পেশি বা গ্রন্থিকে অ্যাজ এ কারক বলবো, ঠিক আছে। তাহলে পেশি বা গ্রন্থি কি উদ্দীপনার প্রতি সাড়া দিয়ে কাজ করে। এবার যখন এরা কাজ করবে, তাহলে কি হবে, আমরা একটা সাড়া দেবো। আর সাড়া দেওয়ার ধর্মকেই আমরা কি বলি, সংবেদনশীলতা। যেটা না থাকলে কি, জীব আর জড়ের মধ্যে আমরা পার্থক্য করতে পারবো। যদি জীব হয় তাহলে সংবেদনশীলতা দেখাবে, আর যদি জড় হয় তাহলে কি, সে সংবেদনশীলতা দেখাবে না। বোঝা গেল। তাহলে উদ্দীপকের প্রতি জীবের চূড়ান্ত প্রতিক্রিয়া হচ্ছে সাড়া। ওকে। আচ্ছা, এবার তাহলে গ্রাহক কে কে আছে। দেখো আমাদের বেশ কিছু গ্রাহক আছে। কি কি, যেরকম আমাদের ফটো রিসেপ্টরস। ফোটো, ফোটো মানে কি বলেছিলাম, আমাদের আলো। তাহলে আলো আমাদের কোথায় থাকে, আলো গ্রাহক, যে আলো গ্রহণকারী যে আমাদের গ্রাহকগুলো থাকে, সেই কোষগুলো কোথায় থাকে, সেইগুলো থাকে আমাদের চোখে, ঠিক আছে, চোখের রেটিনাতে। তাহলে ফটো রিসেপ্টর কোথায় পাবো, আমি চোখের মধ্যে পাবো। তারপর গন্ধ আমি কোথায় পাবো, গন্ধ আমাদের নাকে থাকবে, আমাদের অলফ্যাক্টরি রিসেপ্টর, ঠিক আছে। তাহলে নাক দিয়ে আমরা গন্ধ নিই, এবং নাকের ভিতরে কি থাকে, আমাদের গন্ধ নেওয়ার জন্য বেশ কিছু গ্রাহক কোষ থাকে, যেগুলোকে আমরা কি বলি, অলফ্যাক্টরি রিসেপ্টর, ঠিক আছে। একইভাবে স্বাদ গ্রহণ করার জন্য আমি কি বলতে পারি, আমাদের গাস্টেটরি রিসেপ্টর, ঠিক আছে। তারপর শব্দর জন্য আমি বলতে পারি, আমাদের কানের ভিতর থেকে ফোনো রিসেপ্টর। তারপর আমি বলতে পারি যে আমাদের ঠান্ডা লাগছে না গরম লাগছে, তার জন্য বলতে পারি থার্মো রিসেপ্টর, যেগুলো আমাদের কোথায় থাকবে, স্কিনে থাকবে। আবার যদি ব্যথার জন্য বলি, তাহলে বলবো নসিসেপ্টর, যেটাও কিসে থাকবে, আমাদের স্কিনের মধ্যে থাকবে। তাহলে এগুলো কিন্তু আমাদের বেশ কিছু গ্রাহক কোষ। বোঝা গেল। আচ্ছা, এটা তোমাদের মনে রাখতে হবে না। এবার আমার প্রশ্ন হচ্ছে, ওই যে আমি বলেছিলাম যে আমাদের তন্ত্র কিভাবে তৈরি হয়, অনেকগুলো কোষ মিলে তৈরি হয় একটা কলা, একটা অনেকগুলো কলা মিলে তৈরি করে একটা অঙ্গ, এবং অনেকগুলো অঙ্গ মিলে তৈরি করে একটা তন্ত্র, এবং এরকম বিভিন্ন তন্ত্র মিলে কিন্তু একটা জীবদেহ ফাংশন করতে পারে। বোঝা গেল। আচ্ছা, তার মানে আমাদের যখন আমি নার্ভাস সিস্টেমের কথা বলছি, স্নায়ুতন্ত্রের কথা বলছি, তার মানে নিশ্চয়ই তার মধ্যে অনেক অঙ্গ থাকবে। অঙ্গগুলো কি, আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড বা নার্ভ। তার মানে আমাদের মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এবং আমাদের কি নার্ভস। তাহলে এগুলো কোত্থেকে তৈরি হচ্ছে, এগুলো তাহলে তৈরি হচ্ছে কোনো না কোনো কলা দিয়ে। সেই কলাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো নার্ভাস টিস্যু বা নার্ভাস কলা, বা আমাদের স্নায়ু কলা। স্নায়ু কলা তাহলে কি দিয়ে তৈরি হবে, নিশ্চয়ই অনেকগুলো কোষ দিয়ে তৈরি হবে। তাহলে সেই কোষগুলো হচ্ছে আমাদের নিউরন, এবং আরেকটা বলতে পারি আমরা নিউরোগ্লিয়া। কি বলতে পারি, আমরা বলতে পারি আমাদের নিউরোগ্লিয়া। তার মানে নার্ভ এবং সরি, নিউরন এবং আমাদের কি নিউরোগ্লিয়া। নার্ভ সেল মানে কি, আমাদের স্নায়ু কোষ, তাকেই আমরা কি বলছি, নিউরন। তাহলে অনেকগুলো নিউরন এবং স্নায়ু নিউরোগ্লিয়া, এরা মিলে কি আমাদের স্নায়ু কলা তৈরি করে। স্নায়ু কলা মিলে কি হয়, আমাদের ব্রেন, আমাদের স্পাইনাল কর্ড, আমাদের নার্ভ, এগুলো কি তৈরি হচ্ছে, সেগুলো মিলে কি আমাদের নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি, যে স্নায়ুতন্ত্র হলো অসংখ্য স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে গঠিত একটি জটিল নেটওয়ার্ক, যা শরীরের এক অংশ থেকে অন্য অংশে তথ্য বা সংকেত আদান প্রদান করে। বোঝা গেল। তাহলে এইটা আমি বলতেই পারি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এবার আমাদের মূল আলোচনার বিষয় কি চলে আসবে, এবার আমরা চলে আসবে যে আমাদের নিউরন কি, ঠিক আছে। আমাদের মেইন ফোকাস কিন্তু থাকবে আমাদের নিউরন, কারণ নিউরন কিন্তু আমাদের ওই নার্ভ ইম্পালসকে নিয়ে যেতে কাজে লাগে, ঠিক আছে। আর নিউরোগ্লিয়ার কিন্তু কাজ আলাদা, নিউরোগ্লিয়া আমরা নেক্সট লেকচারে কভার করবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি কি বলবো, যে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হচ্ছে আমাদের নিউরন। এটা কিন্তু খুব ভাইটাল একটা এমসিকিউ, যেটা কিন্তু তোমরা পরীক্ষায় আসবে বলে এক্সপেক্ট করতে পারো, যে স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক কি, সেটা হচ্ছে আমাদের নিউরন। নিউরনকে এরকম ভাবে কল্পনা করো, মানে আমি সবসময় বলি একদম, আহ, যখন তুমি কিছুই জানো না, তখন তোমাকে বুঝতে হবে ব্যাপারটা, তখন তুমি কি করে বোঝাবে, তুমি ভাবো
যে তোমার কাছে ঝাঁটা আছে, কাঠির ঝাঁটা, ঠিক আছে? ওই ঝাঁটার এক একটা কাঠি কি, ওই এক একটা কাঠি হচ্ছে একটা নিউরন, আর অনেকগুলো কাঠি মিলে যে ঝাঁটাটা তৈরি করলো, ওই ঝাঁটাটা হচ্ছে এক একটা কি নার্ভ। বোঝা গেল? তাহলে এরকম ভাবে কিন্তু তুমি মনে রাখতে পারো চাইলে জিনিসটাকে। এবার তাহলে এইটা আমাদের কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা কোষ। তাহলে মানব দেহের সব থেকে দীর্ঘ কোষ কিন্তু আমাদের এই নিউরন, যেটা কিন্তু প্রায় 1 মিটার পর্যন্ত হতে পারে। এর কাজটা কি? এর কাজ হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য বা সংকেত কিন্তু পরিবহন করা। বোঝা গেল? আচ্ছা, এবার তাহলে আমাকে এর গঠন পড়তে হবে, আর গঠনটা কিন্তু আমাকে লিখে লিখে দেখাতে হবে, তাই একটু কিন্তু টাইম লাগবে। অলরেডি আমার হাতে খুব ব্যথা, কারণ আমি ক্রিকেট খেলতে গিয়ে ইনজার্ড হয়ে গেছি। তো একটু স্লো হবে আমার লেখাটা। তো আই হোপ তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে। যাই হোক, তো স্নায়ুকোষ বা নিউরনের কি, স্নায়ুকোষ বা নিউরনের দুটো মেন অংশ আছে, যেটা আমি লিখে দেখাতে চাই। দেখো, আমি যদি একে ক্লাসিফাই করতে চাই এর গঠনটাকে, তাহলে আমি বলবো নিউরনের মূল দুটো অংশ আছে। নিউরনের কটা অংশ আছে? নিউরনের মূল দুটো অংশ আছে। একটা হচ্ছে তার কোষ দেহ, একটা কি, একটা হচ্ছে তার কোষ দেহ। এর নাম হচ্ছে আমাদের সেল বডি, বা এরই আরো নাম আছে। কি কি নাম আছে? এর নাম আমরা বলতে পারি সোমা, এর নাম আমি বলতে পারি পেরিক্যারিয়ন। কি বলতে পারি? পেরিক্যারিয়ন। এর নাম আমি বলতে পারি সাইটন, এর নাম আমি বলতে পারি নিউরোসাইটন। ঠিক আছে? তো এরকম অনেকগুলো কিন্তু এর নাম রয়েছে। আর কি আছে? আর রয়েছে আমাদের প্রবর্ধক। কি রয়েছে আমাদের? প্রবর্ধক। প্রবর্ধককে আমরা কি বলি? প্রবর্ধককে আমরা বলি প্রসেস বা সেলুলার প্রসেস। কি বলি? সেলুলার প্রসেস। আর এই সেলুলার প্রসেস ক প্রকার? সেলুলার প্রসেস আমাদের দু প্রকার। একটা হচ্ছে আমাদের কি ক্ষুদ্র প্রবর্ধক, যেটাকে আমরা বলি কি ডেনড্রন। ঠিক আছে? আমাদের ডেনড্রাইট পড়তে বেশি অভ্যেস রয়েছে, কারণ 11-12 গেলে তোমরা শুধুমাত্র ডেনড্রাইট বলবে, ডেনড্রনকে আর ধরবে না। যাই হোক, তো ডেনড্রন আর একটা হচ্ছে আমাদের একজন। একই জিনিস দুটো, একই গাছের ভাই। যাই হোক, তো ডেনড্রন। ঠিক আছে? এবার কোনটা কি? দেখো, এটা হচ্ছে আমাদের একটা আদর্শ নিউরন। এটা কি একটা মাল্টিপোলার নিউরন। এটা একটা আদর্শ মাল্টিপোলার নিউরন। কেন মাল্টিপোলার বললাম? মাল্টিপোলার মানে হচ্ছে, দেখো, এই অংশটাকে বলি আমরা একজন। ঠিক আছে? একে বলি কি আমরা? একজন। এই যে মাঝের অংশটা, একে আমরা কি বলি? একে বলি হচ্ছে আমাদের কোষ দেহ। একে বলি কি? আমাদের কোষ দেহ। আর এই কোষ দেহ থেকে যে ক্ষুদ্র প্রবর্ধক গুলো বেরোচ্ছে, যে ডালপালা মতো, এদেরকে আমি কি বলছি? এদেরকে আমি বলছি ডেনড্রন। আর এই ডেনড্রনের যে এক একটা শাখা পোশাখা আছে, এই শাখা পোশাখা গুলোকে আমি কি বলছি? শাখা পোশাখা গুলোকে আমি বলছি ডেনড্রাইট। মানে বোঝা গেল কথাটা? এইটা কি? এইটা হচ্ছে একটা ডেনড্রন। ডেনড্রনের এই যে আলাদা আলাদা শাখা পোশাখা আছে, এগুলো কি? এগুলো হচ্ছে ডেনড্রাইট। আর আমাদের এই যে মাঝখানের অংশটা কি? এইটা হচ্ছে আমাদের কোষ দেহ। আর এই কোষ দেহ থেকে বাইরে যে বেরিয়ে গেছে আমাদের পুরো অংশটা, এই বাইরের অংশটা কি? বাইরের অংশটা হচ্ছে আমাদের একজন। তাহলে বাইরের যে অংশটা আছে সেটা বেশি লম্বা না, তাই একে আমরা বলি যে এটা হচ্ছে আমাদের দীর্ঘ প্রবর্ধক, যাকে আমরা নাম দিয়েছি কি? একজন। আর এগুলো ছোট ছোট না, তাই একে আমরা কি নাম দিয়েছি? এদেরকে আমরা নাম দিয়েছি ডেনড্রন। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কিন্তু আমাদের একটা রাফ স্ট্রাকচার। তাই এখানে কিন্তু লেখা আছে যে এটি প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত, একটা কোষ দেহ বা সেল বডি, আর একটা প্রবর্ধক বা প্রসেস। তাই আমি সংজ্ঞাটা কি বলবো? কোষ দেহ ও সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত। সকল প্রকার কেন বলছি? কারণ প্রবর্ধক দু প্রকার, একটা হচ্ছে ডেনড্রন বা ডেনড্রাইট, আর একটা হচ্ছে আমাদের কি? একজন। ডেনড্রন বা ডেনড্রাইটটা কি? আমাদের ক্ষুদ্র প্রবর্ধক। এবং আমাদের যে একজন, সেটা কি? আমাদের দীর্ঘ প্রবর্ধক। ঠিক আছে? তাহলে কোষ দেহ ও সকল প্রকার প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক, যে কি করে? স্নায়ু স্পন্দন পরিবহন করে, তাকে আমরা বলি নিউরন। তাহলে বোঝা গেল সংজ্ঞাটা? আশা করি বোঝা গেল। এবার এর কি করতে হবে? আমাদেরকে স্ট্রাকচার গুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। বোঝা গেল? আমরা যখন একটা আদর্শ নিউরনের কথা বলছি, তখন আমরা মাল্টিপোলার নিচ্ছি, অর্থাৎ আমাদের একজন আছে একটা, এবং আমাদের যে ডেনড্রাইট রয়েছে বা ডেনড্রন রয়েছে, সেটার সংখ্যা কিন্তু আমাদের একাধিক রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া আমাদের ইউনিপোলার হয়, বাইপোলার হয়। বাইপোলার নিউরন আমাদের কোথায় থাকে? চোখের রেটিনায় থাকে। বা সিউডো ইউনিপোলার হয়, বাট সেগুলো তোমাদের সিলেবাসে নেই, সেগুলো 11-এ গেলে তোমরা পড়বে। ঠিক আছে? যাই হোক, তো আমরা কি করছি? আমরা একটা আদর্শ নিউরন পড়ছি। এটা কি? এটা একটা আদর্শ নিউরন। ঠিক আছে? আচ্ছা, দেখো এইটা কি? এটা হচ্ছে আমাদের কোষ দেহ। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের কোষ দেহ। ঠিক আছে? আচ্ছা, কোষ দেহর মাঝখানে কি আছে? দেখো, কোষ দেহর মাঝখানে আছে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। কোষ দেহর মাঝখানে কি আছে? আমাদের নিউক্লিয়াস। আচ্ছা, নিউরনের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, কি বলবো? বা এই জায়গাটা সাইটোপ্লাজম বলবো না। দেখো, এই যে অংশটা আছে, এই অংশটা আমাদের কি? কোষ দেহ। আর এই অংশটা কি? এই অংশটা হচ্ছে আমাদের একজন, তাই তো? তাহলে একজনটা তৈরি হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে না? তাহলে এই যে ফানেলের মতো দেখতে জায়গাটা, এই জায়গাটাকে আমি কি বলি? এই জায়গাটাকে আমরা বলি একজন হিলক। কি বলি? একজন হিলক বলি। বোঝা গেল? আচ্ছা, এইবার এই যে আমাদের বাইরে বেরিয়ে রয়েছে, এগুলো কি? এই আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম যে ছোট ছোট প্রবর্ধক গুলো, এদেরকে আমরা কি বলছি? এদেরকে আমরা বলছি ডেনড্রন। কি বলছি? এদেরকে আমরা বলছি ডেনড্রন। আর এই ডেনড্রনের যে শাখা পোশাখা গুলো আছে, এদেরকে আমি কি বলছি? এদেরকে আমি বলছি ডেনড্রাইট। এদেরকে কি বলবো? এদেরকে বলবো আমাদের ডেনড্রাইট। ঠিক আছে? আচ্ছা, এইবার এর মধ্যে আরো অনেক অঙ্গাণু আছে, দেখতে পাচ্ছ এখানে। তাহলে সেই অঙ্গাণুগুলোকে ধীরে ধীরে পড়া যাক। তাছাড়া আমি কি বলতে পারি? দেখো, আমাদের এই একজনটা একদম শেষে গিয়ে যে শেষ হচ্ছে, একে আমি কি বলি? একে বলি একজন টার্মিনাল। কি বলি? একজন
টার্মিনাল। আর এই টার্মিনালে দেখো কেমন একটা ছোট্ট ছোট্ট বৃন্ত মতো দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এই যে একটা থলির মতো অংশ দেখতে পাচ্ছ না, এদেরকে আমরা একটা বিশেষ নাম দিই, যার নামটা হচ্ছে আমাদের সাইন্যাপটিক নব। কি বলি? সাইন্যাপটিক নব। কেন সাইন্যাপটিক নব বলছি, সেটার সাথে রিলেশন রয়েছে সাইন্যাপসিসের। তো সাইন্যাপসিস যখন ভালো করে পড়বো তখন কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো যে কেন এটাকে সাইন্যাপটিক নব বলা হয়। আপাতত এরকম ভাবো যে আমাদের যখন নার্ভ ইম্পালস আসছে তখন এই ভিতরে কি ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, ঠিক আছে? বাইরে থেকে কেমিক্যাল ফরম্যাটে আসে, কেমিক্যাল ফরম্যাটে আসার পর ও কোথা থেকে রিসেপ্ট হয়? ভাবো এরকম, 1 সেকেন্ড এটাকে মোটা করে নিই। ভাবো এখানে এসে কি অ্যাটাচ হয়ে গেল, তাহলে এটা কি? এটা একটা ডেনড্রাইট। তাহলে ডেনড্রাইটের মধ্যে দিয়ে কিন্তু ঢুকলো, তাহলে ডেনড্রাইটের মধ্যে দিয়ে ঢুকলো বা ডেনড্রনের মধ্যে দিয়ে ঢুকলো, ঢুকে কি আমাদের এই যে চলে আসলো কোথায়? আমাদের কোষ দেহের মধ্যে চলে আসলো। যেই কোষ দেহের মধ্যে চলে আসলো, তাহলে কোষ দেহ কিন্তু এবার এটাকে প্রসেস করবে। এর মধ্যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালও রয়েছে, তাহলে আমাদের এই কোষ দেহের মধ্যে কি হয়? তার প্রসেসিং হয়। এবার প্রসেসিং হওয়ার পর যদি এটা, তার একটা অ্যাকশন পোটেনশিয়াল বলে একটা কনসেপ্ট আছে, যদিও ছাড়ো ওটা বলার দরকার নেই। তো যাই হোক, এর মধ্যে এসে যদি তোমার মনে হয় যে এই মানে নিউরনের মনে হয় যে এই মেসেজটাকে পাস অন করতে হবে, তাহলে কি করব? এই মেসেজটাকে পাস অন করে দেবো। তাহলে কিসের ফরম্যাটে পাস অন হয়? এই বাইরে থেকে আসে কিন্তু কেমিক্যাল ফরম্যাটে, অ্যাসিটাইল কোলিন, আমাদের ডোপামিন, নিউরোট্রান্সমিটার দেখবো আমরা কিছুক্ষণ পর। তো আমাদের এই যে নিউরোট্রান্সমিটার গুলো আছে সেগুলো কেমিক্যাল, সেই কেমিক্যাল গুলো আমাদের ঢুকছে, ঢোকার পর কি হচ্ছে? সেটা একটা ইলেকট্রিসিটি জেনারেট করে ফেলছে, কে প্লাস এন এ প্লাস এরকম বিভিন্ন আয়ন হিসেবে। তাহলে সেইগুলো যখন আমাদের ইলেকট্রিসিটি জেনারেট করছে, সেই ইলেকট্রিসিটিটা এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রিসিটি যাচ্ছে 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 যাচ্ছে, এরকম ভাবে কি একজনের একদম শেষ প্রান্তে চলে গেল। শেষ প্রান্তে চলে যাওয়ার পর কি এবার হয় নতুন কোনো নিউরনের কাছে চলে যাবে, আর না হলে এফেক্টরের কাছে যাবে, অর্থাৎ কারকের কাছে চলে যাবে। তাহলে এই যে আমাদের একদম শেষে যাচ্ছে না, এর পরে যদি আর একটা নিউরন আসে, তাহলে ওই নিউরন আর এই যে আগের নিউরন, মানে এর একজন আর ওর কি হবে? ডেনড্রাইট, তাদের মধ্যে যে ফাঁকটা থাকবে না, সেই ফাঁকটাকে আমরা বলে থাকি হচ্ছে সাইন্যাপস। তো যেহেতু এটাকে সাইন্যাপস বলছি, তাই এগুলোকে আমরা কি নাম দিই? সাইন্যাপটিক নব। বোঝা গেল? তাহলে আশা করি এই অবধি কিন্তু তোমরা মোটামুটি বুঝতে পেরেছো। এইবার আমি এর যে কোষ দেহটা আছে, অর্থাৎ কোষ দেহ কোনটা? কোষ দেহ হচ্ছে এইটা। তা এর যে স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচার গুলো ভালো করে ডিটেলসে আলোচনা করতে চাই। তো প্রথম স্ট্রাকচার কি দেখো, আমাদের যে কোষ দেহ, কোষ দেহর বাইরে কি থাকবে? একটা নিশ্চয়ই পর্দা থাকবে। তাহলে কোষ দেহর যে পর্দাটা আছে তাকে আমরা বলি কোষ ঝিল্লি। ঠিক আছে, কি বলবো আমরা? কোষ ঝিল্লি বলবো, তাই তো? কোষ পর্দা বা কোষ ঝিল্লি। এবার প্রশ্ন হচ্ছে সেটা কি দিয়ে তৈরি? তো এই ঝিল্লিটা নির্মিত হচ্ছে, কোষ ঝিল্লি নির্মিত কিসের মাধ্যমে? দেখো আমাদের লাইপোপ্রোটিন দ্বারা। কিসের দ্বারা? লাইপোপ্রোটিন দ্বারা। এবার প্রশ্ন হচ্ছে লাইপোপ্রোটিনটা কি? লাইপোপ্রোটিন দ্বারা, লাইপোপ্রোটিন মানে হচ্ছে আমাদের লিপিড প্লাস প্রোটিন। কি? লিপিড প্লাস প্রোটিন। এবার তাহলে কি হচ্ছে? এটা একটা দ্বিস্তরী আবরণ হয়ে যাচ্ছে না? তাহলে আমি কি বলবো? যে লাইপোপ্রোটিনের দ্বিস্তরী আবরণ। লাইপোপ্রোটিনের দ্বিস্তরী আবরণ। ইংরেজিতে এর জন্য আমরা একে বলি ফসফোলিপিড বাইলেয়ার। বাই মানে কি? আমাদের দ্বি, আর লেয়ার মানে কি? দ্বিস্তরী। মানে লেয়ার মানে কি? স্তর, এবং বাই মানে কি? দুই, তার মানে দুটো স্তর থাকছে, তাই তো? তাহলে এই জন্য আমরা একে বলি ফসফোলিপিড বাইলেয়ার। বোঝা গেল? তাহলে কি দিয়ে তৈরি? এটা আমাদের লাইপোপ্রোটিন নির্মিত, ঠিক আছে? কিরকম? এটা একটা দ্বিস্তরী আবরণ, ঠিক আছে? তাহলে এটা গেল আমাদের কোষ দেহের আমাদের কি? পর্দা। তাহলে এই যে আমাদের কোষ দেহটা, এই কোষ দেহের কি পর্দাগুলো কি আমাদের লাইপোপ্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আসছে আমাদের নিউরোপ্লাজম। নিউরোপ্লাজম আমি কি বললাম? যে আমাদের যে নিউরন, ওই নিউরনের যে সাইটোপ্লাজম তাকে কি বলবো? নিউরোপ্লাজম। তাহলে আমি কি বলবো? যে নিউরনের সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। তাহলে নিউরনের সাইটোপ্লাজমকে, সাইটোপ্লাজমকে নিউরোপ্লাজম বলে। নিউরোপ্লাজম বলে। তার মানে এই যে আমাদের কি একটা কোষ দেহ ছিল, তার ভিতরে কি আছে? আমাদের সাইটোপ্লাজম রয়েছে, আর সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে। যেরকম কি বলবো আমি? আমি বলে দেবো যে একদম সিম্পলি, যে বিভিন্ন কোষীয় অঙ্গাণু নিউরোপ্লাজমে উপস্থিত। তাহলে নিউরোপ্লাজমের মধ্যে কি হয়? বিভিন্ন কোষীয় অঙ্গাণু কি উপস্থিত, যার মধ্যে কি আমাদের সেন্টারে নিউক্লিয়াসটাও থাকে। তাহলে নিউক্লিয়াস কি একদম কেন্দ্রে থাকে। তাহলে সেটাই আমাদের নেক্সট টপিক। নেক্সট টপিক কি? আমাদের নিউক্লিয়াস। তাহলে কোষ দেহের একদম কেন্দ্রে থাকে কি? আমাদের নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কোথায় থাকে? এর অবস্থান যদি আমি বলি, তাহলে কি বলবো? যে কোষ দেহের কেন্দ্রে। একজনে থাকে না, কোথায় থাকে? আমাদের কোষ দেহে। তাহলে কোষ দেহের কেন্দ্রে থাকে কি? আমাদের নিউক্লিয়াস। এর আকার কেমন হয়? এর আকার হয় হচ্ছে আমাদের গোলাকার বা ডিম্বাকার। কি বলবো? এর আকার হয় আমাদের গোলাকার বা ডিম্বাকার। গোলাকার বা ডিম্বাকার। বোঝা গেল? আচ্ছা, আর কি কি আছে আমাদের কোষ দেহের মধ্যে? কোষ দেহের মধ্যে আমাদের বিভিন্ন কি কোষীয় অঙ্গাণু রয়েছে, যেরকম এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেকগুলো কোষীয় অঙ্গাণু। তো 1 সেকেন্ড এখানে চলে যাই। দেখো এখানে কি কি দেখতে পাচ্ছ? এখানে এইটা যেটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো নিজল বস্তু। নিজল বস্তু বা নিসাল বস্তু বলা উচিত, ঠিক আছে? NISSLE। যাই হোক, তোমাদের বইতে জ লেখা আছে তো আমি জ লিখছি। জ লেখা ছিল না? জ লেখা আছে। আচ্ছা, আর কি কি আছে দেখো? এখানে মাইটোকন্ড্রিয়া আছে। কি আছে এখানে? মাইটোকন্ড্রিয়া।
মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ সেল, পড়েছো অনেকবার। আচ্ছা কি আছে দেখো, গলগি বস্তু আছে, কি আছে এখানে, গলগি বস্তু আছে, ঠিক আছে। আর কি আছে দেখো, এখানে নিউক্লিয়াস তো রয়েছে, নিউক্লিয়াস আর কতবার মার্ক করবো, তাহলে এটা কি নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে। আচ্ছা আর কিছু আছে এখানে, এরকম 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 কি অনেক কিছু রয়েছে। আর কি আছে আমাদের, তাহলে দেখো আমি যেটা মেন সেটা এখানে লিখে দিচ্ছি, দেখো কি কি আছে আমাদের এখানে। মাইটোকন্ড্রিয়া রয়েছে, মাইটোকন্ড্রিয়া কোন কাজে লাগে, মাইটোকন্ড্রিয়া আমাদের শক্তি উৎপাদনের কাজে লাগে, তাহলে মাইটোকন্ড্রিয়া কি আমাদের কোষের শক্তি ঘর, তাই তো। তারপর কি আছে, তারপর আছে আমাদের হচ্ছে নিজল বস্তু, কি আছে নিজল বস্তু, নিজল বস্তু কি এটা আমরা একটু পরে বুঝবো। তারপর আছে আমাদের কি নিউরোফাইব্রিল, নিউরোফাইব্রিল, নিউরোফাইব্রিল কি সেটাও আমরা একটু পরে বুঝবো। তারপর আমাদের কি আছে, নিউক্লিয়াস তো আছেই আছে, তাহলে কি আছে নিউক্লিয়াস আছে, ঠিক আছে। নিউক্লিয়াস কোথায় থাকে, কেন্দ্রে থাকে। আচ্ছা আর কি আছে, আর আছে হচ্ছে আমাদের সেন্ট্রোজোম, এটা আমাদের ইম্পর্টেন্ট, কি সেন্ট্রোজোম আছে। এই সেন্ট্রোজোমটা কি, দেখো সেন্ট্রোজোম কেন ইম্পর্টেন্ট বলছি, কারণ আমাদের যে নিউরন রয়েছে, ওই নিউরনের কোষ দেহে যে সেন্ট্রোজোমটা উপস্থিত, ওটা কিন্তু আমাদের অনুন্নত, ওটা আমাদের অনুন্নত এবং নিষ্ক্রিয় প্রকৃতির হয়। কি বলছি, যে ওটা কিন্তু আমাদের অনুন্নত এবং নিষ্ক্রিয় প্রকৃতির, অর্থাৎ আমাদের এই যে নিউরনটা, এই নিউরনটা কি হবে, আমাদের কোষ বিভাজন করতে পারবে না। কেন, কারণ কোষ বিভাজন করতে গেলে আমাদের কি লাগে, সেন্ট্রোজোম লাগে। তাহলে একটা প্রাণী কোষের যখন বিভাজন হচ্ছে, তখন যে মূল উপাদানটা দরকার সেন্ট্রোজোম, সেই সেন্ট্রোজোম যখন নেই, তার মানে কি আমাদের নিউরন যেটা আছে, সেই নিউরন যদি একবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কিন্তু সে দ্বিতীয়বার আর বিভাজন করতে পারবে না। তাই জন্য কিন্তু কখনো যদি নার্ভের প্রবলেম হয়ে যায়, কখনো যদি কোনো নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে তার যে মূল অংশ অর্থাৎ আমাদের নিউরন, সেই নিউরন তো আর নতুন করে তৈরিই হতে পারবে না। তাই জন্য কিন্তু আর সেটা থেকে রিকভার করা যায় না। তো এইগুলো হচ্ছে আমাদের কি মেন মেন কিছু কোষীয় অঙ্গাণু। আরো কি থাকে, আমাদের গলগি বস্তু থাকে, কি থাকে আমাদের গলগি বস্তু। এই গলগি বস্তু একটা মূল ভূমিকা পালন করে, কি ভূমিকা পালন করে, আমরা যখন এক কোষ থেকে মানে একটা নিউরন থেকে অন্য নিউরনে কি করছি, আমাদের স্নায়ু উদ্দীপনা পরিবহন করছি, তো তখন না আমাদের একটা রাসায়নিক পদার্থ লাগে, যেগুলোকে আমরা কি বলবো, আমাদের নিউরো ট্রান্সমিটার বলবো। ওগুলোকে থলিতে ভরতে কাজে লাগে, ঠিক আছে। তাই আমি বলতে পারি, আমি কিছুটা বলতে পারি এখানটায়, আর একটা কাজ কি, প্রোটিন প্যাকেজিং এর কাজ করে, বা এখানে কাজ লেখার দরকার নেই, ঠিক আছে। যাই হোক, গোলগি বস্তু এখানে থাকে, গোলগি বস্তু কোন কাজ করে, ওই নিউরো ট্রান্সমিটার গুলোকে কি করে, ও থলিতে আবদ্ধ করতে সাহায্য করে, ভেসিকেলে আবদ্ধ করতে সাহায্য করে। যাই হোক, এবার আসি আমাদের নিজল দানাতে। নিজল দানা কি, দেখো আমাদের মাঝখানে কি থাকছে, আমাদের নিউক্লিয়াস। এবার এর বাইরে কি থাকে, আমাদের ইয়ার, কি থাকছে আমাদের, আমাদের যে নিউরোপ্লাজম, সেই নিউরোপ্লাজমের মধ্যে কি আছে, আমাদের ইয়ার রয়েছে। ইয়ারটা কেমন, দেখো আমরা ছোটবেলায় পড়েছিলাম যে আমাদের ইয়ার অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটার সাথে যদি আমাদের রাইবোজোম থাকে, তাহলে মানে এর গায়ে যদি আমাদের রাইবোজোম লাগানো থাকে, তাহলে আমি তাকে কি বলবো, তাহলে এটা অমসৃণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি অমসৃণ হয়ে যায়, তাহলে কি বলবো, তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। আর যদি না থাকতো, তাহলে কি বলতাম, যে রাইবোজোম অনুপস্থিত, অর্থাৎ ওটা মসৃণ হবে, তাই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এসইআর। তাহলে আমরা কোনটা দিচ্ছি, আরইআর বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ ওখানে রাইবোজোম কিন্তু রয়েছে, প্লাস আমার যদি কিছু ফ্রি রাইবোজোম থাকে, প্লাস আমার কি কিছু ফ্রি রাইবোজোম থাকে, তাহলে একে আমি একত্রে বলি আমাদের নিজাল দানা। তাহলে নিজাল দানা কি, আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্লাস এর বাইরে কি আমাদের কিছু অ্যাডিশনাল ফ্রি রাইবোজোম থাকবে, এর বাইরে কি থাকবে, আমাদের অ্যাডিশনাল কিছু ফ্রি রাইবোজোম থাকবে। এদেরকে একত্রে আমি কি বলছি, এদেরকে একত্রে আমি বলছি হচ্ছে আমাদের নিজাল দানা। তাহলে জিনিসটা কি ক্লিয়ার হলো। তাহলে আমাকে যদি জিজ্ঞাসা করে যে এর কাজটা কি, তাহলে ভালো করে ভাবো যে আমাদের রাইবোজোমের কাজ কি, রাইবোজোমের কাজ হচ্ছে আমাদের প্রোটিন সংশ্লেষ, তাহলে এও কি করবে, আমাদের এখানে প্রোটিন সংশ্লেষ করতে কাজে লাগবে। তাহলে আমি কি বলবো, যে প্রোটিন সংশ্লেষে কাজে দেবে। আচ্ছা এবার আমাদের একটা বেশ ইন্টারেস্টিং জিনিস পড়তে হবে, মানে ইন্টারেস্টিং জিনিস নয়, ইম্পর্টেন্ট জিনিস, যে এর উপস্থিতি কোথায় কোথায় একে পাওয়া যায়। দেখো আমি যদি বলি যে আমাদের কিসে পাওয়া যায়, ডেনড্রনে পাওয়া যায় কিনা, কোষ দেহ তো পাওয়া যায়, তাও আমি লিখে দিচ্ছি যে কোষ দেহ, ডেনড্রন, আর একটা আমি কি লিখবো, অ্যাক্সন। তাহলে এটা কিন্তু ভালো করে মনে রাখবে, এমসিকিউ এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিলাম। ডেনড্রনে কিন্তু আমাদের কি নিজল দানা পাওয়া যায়, তাহলে এখানে আমি টিক মারলাম। কোষ দেহ তো পাওয়া যায়, কোষ দেহের মধ্যে পড়াচ্ছি, কিন্তু অ্যাক্সনে কিন্তু আমাদের নিজল বস্তু পাওয়া যায় না। তাহলে নিজল বস্তু কিন্তু আমাদের অ্যাক্সনের মধ্যে পাবো না আমরা, বোঝা গেল। তাহলে নিজল বস্তু আমাদের ওই ছবিটাই দেখিয়ে দিই কোথায় ছিল, দেখো কোথায় ছিল আমাদের, এই যে নিজল বস্তু, বোঝা গেল। আচ্ছা তাহলে এরপর চলে আসি কিসে, এরপর চলে আসি আমাদের কি নিউরোফাইব্রিলে। এবার নিউরোফাইব্রিলস, ফাইব্রিলস মানে কি তন্তু, তার মানে আমি কি বলবো, এটা এক প্রকারের তন্তু বিশেষ। তাহলে কিরকম তন্তু, ব্যাপারটা হচ্ছে এরা কি আমাদের প্রোটিন দিয়ে তৈরি বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম তন্তু, যেটা কি আমাদের পুরো নিউরনের মধ্যে কিন্তু বিছানো থাকে। তাহলে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে এটা জালের মতো ছড়িয়ে থাকা, জালের মতো ছড়িয়ে থাকা অত্যন্ত সূক্ষ্ম প্রোটিন তন্তু, অত্যন্ত সূক্ষ্ম প্রোটিন তন্তু, ঠিক আছে। তোমাদের বইতে কি লেখা আছে, সূত্রাকার গঠন বিশেষ, একই জিনিস, ঠিক আছে, বা সূত্রাকার গঠন বিশেষ,
এবার প্রশ্ন হচ্ছে এর কাজটা কি? এর কাজ কিছুই না, এর কাজ হচ্ছে কোষের নির্দিষ্ট আকার বজায় রাখা। কি বলতে পারি এর কাজ? এর কাজ বলতে পারি কোষের নির্দিষ্ট আকার বজায় রাখা। তাহলে কি বলবো? যে কোষের আকার বজায় রাখা। আর কি কাজ আছে? এর কাজ হচ্ছে আমাদের কোষের সংকোচনে সাহায্য করা। তাহলে কি বলবো? যে কোষের সংকোচনে সাহায্য করা। ঠিক আছে? আর কি কাজ বলতে পারি? আমি বলতে পারি যে কোষের ভিতরে ওই যে স্নায়ু উদ্দীপনা যাচ্ছে না, তাহলে ওই স্নায়ু উদ্দীপনার কিন্তু প্রেরণে এ সাহায্য করে। তাহলে আমি কি বলবো? যে স্নায়ু উদ্দীপনা প্রেরণে সাহায্য করে। ঠিক আছে? সাহায্য। হাতের লেখা সো গ্রেট, যে স্টুডেন্টরা বলবে যে কি হাতের লেখা তোমার, তো সাহায্য করে। বোঝা গেল? তাহলে এটা কি আমাদের নিউক্লিয়াস, আর এর মধ্যে কি থাকে আমাদের তন্তুময়, কি করে আঁকবো এটা, এরম করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তাহলে এগুলো কি আমাদের নিউরোফাইব্রিলস। ঠিক আছে? নিউরোফাইব্রিল কি আমাদের বেশ কিছু প্রোটিনের তন্তু, সূত্রাকার গঠন বিশেষ, যেগুলো কি আমাদের জালের মতো ছড়িয়ে থাকে, থেকে কি করে ও কোষটাকে একটা আকার বজায় রাখতে সাহায্য করে, কোষের সংকোচনে সাহায্য করে, স্নায়ু উদ্দীপনা প্রেরণে সাহায্য করে। এটা কিন্তু তোমাদের বইতে মেনশন করা আছে, কোষের সংকোচনে সাহায্য করে কি নিউরোফাইব্রিল। বোঝা গেল? তাহলে এই যা যা আমি বুঝিয়েছি সেগুলোই কি আমার এখানে নোটস করা ছিল। কি করা ছিল? আকৃতি ও আবরণ আমি কি বলবো? যেটা গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা নক্ষত্রাকার হতে পারে। এই যে আমাদের কোষ দেহটা কি কি আকার হতে পারে? গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, নক্ষত্রের মতো আকার হতে পারে, বা শঙ্খবাকারও হতে পারে। ঠিক আছে? আর একটা মেনশন করা আছে কি, শঙ্খবাকার। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমাদের হতে পারে, আমাদের সাঁতারের বইতে মেনশন করা আছে, আর কিছুই না। তারপর কি বললাম? যে কোষ দেহটা আমাদের কি লাইপোপ্রোটিন নির্মিত কোষ ঝিল্লি দ্বারা আবৃত থাকে। লাইপোপ্রোটিন কি আমাদের লিপিড প্লাস প্রোটিন, দ্বিস্তরী আবরণ। মনে আছে তো সমস্ত কিছু? তারপর আমরা বলছিলাম যে সাইটোপ্লাজমে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু সব দেখতে পাবো। সেন্ট্রোজোম নিষ্ক্রিয়, তাই জন্য কি স্নায়ুকোষ বিভাজনে অক্ষম। তাই জন্য কি স্নায়ুকোষ যদি একবার ড্যামেজ হয়ে যায়, নিউরন যদি একবার ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আর তাকে রিকভার করতে পারবো না। তারপর প্রোটিন সংশ্লেষে সহায়তাকারী নিজল দানা এবং স্নায়ু কোষের সংকোচনে সহায়তাকারী কি সূত্রাকার নিউরোফাইব্রিল কিন্তু আমরা এখানে দেখতে পাই। তাহলে আমাদের কোষ দেহের মধ্যে এগুলো সব থাকে। ব্যাস, তাহলে আমাদের কোষ দেহের গল্প শেষ তো। ব্যাস, তাহলে এবার চলে আসে আমাদের কি প্রবর্ধক বা প্রসেস। তাহলে আমি কি বলেছিলাম যে প্রবর্ধক আমাদের দু প্রকারের, একটা কি আমাদের ডেনড্রন, একটা কি আমাদের একজন। তাহলে ডেনড্রন কি? ডেনড্রন হচ্ছে আমাদের ক্ষুদ্র, ডেনড্রন কি আমাদের ক্ষুদ্র প্রবর্ধক, আর আমাদের একজন কি আমাদের দীর্ঘ প্রবর্ধক। আবার আমরা বলবো ডেনড্রন কি? ডেনড্রন হচ্ছে আমাদের সংজ্ঞাবহ। ডেনড্রনকে আমি কি বলবো? সংজ্ঞাবহ। কবিতাটা মনে আছে তো? সংজ্ঞাবহ কে ছিল? আমাদের ডেনড্রন। আর একজন কে ছিল? আমাদের আজ্ঞাবহ। কে ছিল? আমাদের আজ্ঞাবহ। ঠিক আছে? তাহলে স্নায়ু কোষের যে কোষ দেহ, সেখান থেকে নির্গত সূক্ষ্ম সূত্রাকার অংশগুলো কি আমাদের প্রবর্ধক বা প্রসেস। যেটা দু প্রকার, একটা হচ্ছে আমাদের ডেনড্রন, যেটা কি আমাদের ক্ষুদ্র প্রবর্ধক যুক্ত সংজ্ঞাবহ প্রকৃতির, এবং আরেকটা হচ্ছে আমাদের একজন, অর্থাৎ যেটা দীর্ঘ প্রবর্ধক, যেটা কিন্তু আমাদের আজ্ঞাবহ প্রকৃতির। একবার দেখিয়ে দিই আমাদের কোনটা কি। এগুলো কি ছিল? এগুলো ছিল হচ্ছে আমাদের ডেনড্রন। এগুলো কি ছিল? এগুলো ছিল আমাদের ডেনড্রন। ডেনড্রনের এক একটা শাখা প্রশাখাকে আমি কি বলছি? এগুলোকে আমরা বলছি ডেনড্রাইট। এগুলো কি বলছি? ডেনড্রাইট। আর এই যে লম্বা প্রবর্ধক, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি একজন। একজনের শেষ প্রান্তকে আমি কি বলছি? একজন টার্মিনাল। ঠিক আছে? একে কি বলছি? একজন টার্মিনাল। বাংলায় বোঝাই ছিল প্রান্ত পুরুষ। ঠিক আছে? আর এটা কি? এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের সাইন্যাপটিক নব। কি এগুলো? সাইন্যাপটিক নব। আর এই যে অংশটা যেখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো আমাদের একজন হিলক। ঠিক আছে? যেখান থেকে কি কোষ দেহ থেকে আমাদের একজন তৈরি হচ্ছে, তাহলে এই যে ফানেলের মতো দেখতে অংশ, একে আমরা কি বলবো? একে আমরা বলবো একজন হিলক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এক এক করে পড়া যাক। তাহলে আমাদের প্রথমে বলছে ডেনড্রন, তাই তো? ডেনড্রন কি? কোষ দেহ থেকে নির্গত ক্ষুদ্র ও শাখা পোশাখা যুক্ত প্রবর্ধক অংশ। এর এক একটা শাখাকে আমরা কি বলছি? ডেনড্রাইট বলছি। ডেনড্রনে কি থাকে? নিউরোপ্লাজম থাকে, নিউরোফাইব্রিল থাকে, নিজল দানা উপস্থিত থাকে। ঠিক আছে? নিজল দানা কিন্তু ডেনড্রনে উপস্থিত, একজনে কিন্তু উপস্থিত নয়। কিন্তু নিউরোফাইব্রিল এবং আমাদের যে নিউরোপ্লাজম, সেটা কিন্তু উপস্থিত থাকবে। বোঝা গেল? সেটা কিন্তু আমাদের একজনে উপস্থিত থাকবে, ডেনড্রনেও থাকবে, আমাদের কোষ দেহের মধ্যেও থাকবে। কোনটা থাকবে না? নিজল দানা কিন্তু থাকবে না একজনের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এবার এর কাজ কি? কাজ হচ্ছে পূর্ববর্তী নিউরন বা রিসেপ্টর থেকে স্নায়ু স্পন্দন বা আবেগ, সেটাকে কোষ দেহে গ্রহণ করা। আমি কি বলেছিলাম? আমি বলছিলাম যে ধরো এখানে কি আমাদের কোনো গ্রাহক থেকে আসছে কোনো একটা মেসেজ, বা আগের কোনো নিউরন থেকে আসছে, তার মানে পূর্ববর্তী নিউরন বা গ্রাহক থেকে আমাদের মেসেজ আসছে। ওই মেসেজটা কি ফরম্যাটে আসবে? আমাদের কিছু কেমিক্যাল ফরম্যাটে আসবে। ওটাকে কি হবে? এবার এখান থেকে আমাদের ইলেকট্রিসিটি রূপে কিন্তু জেনারেট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের ইলেকট্রিসিটি ফর্মে কিন্তু আমাদের যে ডেনড্রাইট, সেই ডেনড্রাইট কি করলো? ওই কেমিক্যাল মেসেঞ্জারটাকে ইলেকট্রিক্যাল মেসেঞ্জারে কনভার্ট করে দিল। তাহলে এই কেমিক্যাল থেকে কি হয়ে গেল? ওটা ইলেকট্রিক্যাল হয়ে গেল, হয়ে কিন্তু আমাদের কার কাছে আসলো? আমাদের কোষ দেহর কাছে আসলো। এবার কোষ দেহ ওটাকে কি করবে? প্রসেসিং করবে। প্রসেসিং করে ওর যদি মনে হয় যেটাকে আমাকে পরবর্তীতে পাঠাতে হবে, তাহলে কি হবে? ওটা এবার কোষ দেহ থেকে একজনে যাবে। তাহলে এখান থেকে একজনে গেল, একজনে গেল, একজনে গেল, একজনে গিয়ে এবার কি হবে? তার টার্মিনালে চলে আসবে। একজন টার্মিনালে এবার এরপরে যদি কারক থাকে, তাহলে ভালো, কারকের কাছে গেল। আর যদি কারকের জায়গায় আমাদের নেক্সট নিউরন থাকে, তাহলে নেক্সট নিউরনের কাছে চলে যাবে। মাঝখানে যে ফাঁকের অংশ, তাকে আমি কি বলবো?
তাকে আমি বলবো সাইন্যাপস। তাহলে ওই সাইন্যাপসের মাধ্যমে আবার কি হবে, এখানে তো আসলে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আবার আমাদের হয়ে যাবে কি কেমিক্যাল সিগন্যাল, তাহলে আবার কেমিক্যাল হয়ে বেরোবে। আবার যদি পরের নিউরন থেকে পরের নিউরনের কাছে আবার কি হবে, আবার ওটা কেমিক্যাল সিগন্যাল ফর্মে যে আসলো সে আবার ওটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে নেবে। বোঝা গেল, এরকম প্রসেসে কিন্তু আমাদের কার্যাবলীটা চলে। তার মানে আমাদের এখান থেকে সংজ্ঞা আসলো, সংজ্ঞাটা নিয়ে আসলো কে, সংজ্ঞাটা নিয়ে আসলো হচ্ছে আমাদের ডেনড্রন। তাই ডেনড্রনকে আমি কি বলছি, সংজ্ঞাবহ। আর আমাদের একজন থেকে কি হয়ে গেল, সে আমাদের আজ্ঞাটা চলে যাবে, তাহলে এটাকে কি বলছি, আজ্ঞাবহ। তাহলে আমাদের প্রসেসিং হওয়ার আগে সংজ্ঞা আসলো কার থ্রু, আসলো ডেনড্রনের থ্রু, ডেনড্রাইটের থ্রু, তারপর আমাদের এটা প্রসেস হয়ে গেল, তাহলে এবার আমি আজ্ঞা পাঠাচ্ছি, তাহলে আজ্ঞাটা যাচ্ছে কে, আজ্ঞাটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের একজনের মাধ্যমে, একজন টার্মিনালের থেকে। তাহলে ঠিক আছে, তাহলে এর কাজটা আশা করি বোঝা গেল। ব্যাস, তাহলে আমাদের ডেনড্রনের গল্প বা ডেনড্রাইটের গল্প কিন্তু পুরোপুরি শেষ। এবার তাহলে কিসে চলে আসবো, এবার চলে আসবো আমাদের ডেনড্রন তো হয়ে গেল, তো ডিলিট ডিলিট ডিলিট, একজনে চলে আসবো। একজন কি, একজন হচ্ছে আমাদের দীর্ঘ, ডেনড্রন আমাদের কি ক্ষুদ্র প্রবর্ধক, একজন আমাদের দীর্ঘ প্রবর্ধক, এবং এটা কি আজ্ঞাবহ প্রবর্ধক, বুঝিয়ে দিলাম অলরেডি। যা স্নায়ুস্পন্দনকে কি করবে, কোষ দেহ থেকে পরবর্তী নিউরনে বা কারোকে কিন্তু বহন করে নিয়ে যাবে। কোষ দেহের যে অংশ থেকে অ্যাকশনের উৎপত্তি হয় তাকে আমি কি বললাম, যে সেটা হচ্ছে আমাদের একজন হিলক। এবারের আবরণীতে চলে আসি। দেখো, আমাদের এই যে একজনটা আছে না, এই একজনের যে গায়ের পর্দাটা তাকে আমি কি বলবো, তাকে আমি বলবো এক্সোলেমা। কি বলবো, এক্সোলেমা। ঠিক আছে, এইবার আমাদের একটা বিশেষ পিএনএস এর অংশ আছে, পিএনএস এর একটা বিশেষ সাহায্যকারী কোষ আছে যাকে আমরা বলি সোয়ান কোষ। এগুলো কি, এগুলো হচ্ছে সোয়ান কোষ। এগুলো কি, এগুলো হচ্ছে সোয়ান কোষ। এই সোয়ান কোষটা আমাদের যে একজনটা আছে না, ওটাকে বারবার পেঁচানো শুরু করে, ওটাকে পেঁচাতে থাকে পেঁচাতে থাকে। এবার পেঁচালে কি করে, ও একটা বিশেষ জিনিস তৈরি করবে যাকে আমরা বলছি মেডুলারি আবরণ বা মেডুলারি সিদ। একে কি বলি, একে বলি আমাদের মেডুলারি আবরণ বা মায়োলিন সিদ। ঠিক আছে, একে আমরা কি বলছি, মেডুলারি আবরণ বা মাইলিন সিদ। তাহলে আমাদের সোয়ান কোষটা কি তৈরি করলো, আমাদের মেডুলারি আবরণ বা মাইলিন সিদ তৈরি করলো। ঠিক আছে, দুটো কিন্তু খুব একটা কিছু সেপারেট জিনিস না, ওই সোয়ান কোষটাই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে আমাদের মেডুলারি আবরণ তৈরি করছে। ঠিক আছে, সোয়ান কোষের যে সেল মেমব্রেন গুলো থাকে না, ওই সেল মেমব্রেন গুলো পেঁচিয়ে পেঁচিয়ে ঠিক চ্যাপ্টা টাইপের হয়ে যায়, তো ওই চ্যাপ্টা আকৃতির যে আমাদের কি আবরণটা তৈরি করছে, ওটাই কিন্তু আমাদের মাইলিন সিদ মেডুলারি আবরণ। এবারে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই মেডুলারি আবরণটা কি কাজ করে। তো মেডুলারি আবরণের মূল কাজ হচ্ছে যে এটা একটা অন্তরক পদার্থ হিসেবে কাজ করে, অর্থাৎ এর ভিতর দিয়ে যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো যাচ্ছে, এই যে এখান দিয়ে আমাদের আসলে কেমিক্যাল মেসেঞ্জার, এখানে গ্রাহকের রিসেপ্ট হলো, তাহলে এই যে এখানে আমাদের যে ডেনড্রাইট রয়েছে, ডেনড্রাইটের ভিতর দিয়ে যে ঢুকলো, তারপর কি আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল হয়ে গেল। এবার এ কি, এটা প্রসেস করলো, প্রসেস করে কি এবার পাঠিয়ে দিল। এবার এর মধ্যে দিয়ে যে যাবে, মানে একজনের মধ্যে দিয়ে যে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে এরম ভাবে এটা পৌঁছাবে, তাহলে এই যে পৌঁছচ্ছে না, এইটা পৌঁছানোর পথে আমাদের এর বাইরে একটা ইনসুলেটরের মতো কাজ করে হচ্ছে মেডুলারি আবরণ। যেমন তোমরা বাড়িতে তার দেখেছো, ওই তারটা কি হয়, তামার তার হয়, ঠিক আছে, একদম সূক্ষ্ম। তার গায়ে আমরা পিভিসির কোটিং দিই, পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ওই যে আমাদের তামার তারের গায়ে কি আমরা পিভিসির কোটিং দিই, কেন কোটিং দিই, যাতে ওর ওই তারের ভিতর দিয়ে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা যাচ্ছে সেটা বাইরে না লিক করতে পারে। তাই আমরা কি করি, আমাদের একটা অন্তরকের কোটিং দিই। তাহলে আমাদের এখানেও কিন্তু ওরকম অন্তরকের কোটিং হিসেবে কাজ করে কি মেডুলারি আবরণ। তাহলে তোমরা যেটা ভাবছো যে তামার তার, সেটাকে ভাবা হচ্ছে একজন, আর তার বাইরে যে পিভিসির কোটিং আছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের মেডুলারি আবরণ। এবার প্রশ্ন হচ্ছে যে তার মানে মেডুলারি আবরণ যদি না থাকতো তাহলে ইলেকট্রিক্যাল সিগন্যালটা বাইরে বেরিয়ে গেলে আমাদের কি শর্ট খেয়ে মরে যেতাম না। আবার অনেকের মনে এরকমও প্রশ্ন আসছে যে তুমি বলছো ইলেকট্রিসিটি দৌড়াচ্ছে, তাহলে আমরা শর্ট খাচ্ছি না কেন। কারণ আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি আছে ওই ইলেকট্রিসিটিটা 220 ভোল্টের, আর এই যে ইলেকট্রিসিটির কথা আমরা বলছি সেটা হয়তো 0.1 ভোল্টেজের। ঠিক আছে, তার মানে এটা কিন্তু খুবই কম ভোল্টেজের। আর যখন তোমরা কারেন্ট ইলেকট্রিসিটি পড়বে তখন তোমরা দেখবে যে আর কি যত ভোল্টেজ কম তত আমাদের কারেন্ট কম, যত আমাদের ভোল্টেজ বেশি তত আমাদের কি কারেন্ট বেশি, আমাদের ওহমের সূত্র। তার মানে আমি বলতে পারি যে এখানে আমাদের যে ইলেকট্রিসিটি যাচ্ছে সেই ইলেকট্রিসিটিটা কিন্তু অনেকটাই কম, যার কারণে কিন্তু এরকম না যে আমাদের কারেন্ট যদি বেরিয়ে যায় তাহলে একদম পুরো শর্ট খেয়ে মরে যাবো, এরকম ব্যাপার না, সেরকম ব্যাপার না। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, এবার তাহলে কি এটা মেডুলারি আবরণ। এইবার এই মেডুলারি আবরণের বাইরেও আমাদের আর একটা স্তর থাকবে, যেটা কি এই বাইরের থেকে আমাদের কি আর একটা লেয়ার থাকবে। এই লেয়ারটাকে আমরা কি বলবো, এই লেয়ারটাকে আমরা বলবো নিউরিলেমা। কি বলবো, একে বলবো হচ্ছে আমাদের নিউরিলেমা। কি বলবো, একে বলবো আমাদের নিউরিলেমা। ঠিক আছে, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। আমি তাও একবার একে বোঝাতে চাই। দেখো, আমি শুধু কি আঁকছি, আমি শুধু আঁকছি হচ্ছে আমাদের একজনটা। ঠিক আছে, তো আমি একটা একজন এঁকে নিই, এই হচ্ছে আমাদের একজন, শুধু একজনটা আঁকছি আমি। ঠিক আছে, তাহলে এই যে একজনের গায়ের যে পর্দা, ঠিক আছে, প্রত্যেকে জামা কাপড় পরে বসে থাকে, তাহলে একজনের গায়ের যে পর্দা তাকে আমরা কি বলছি, তাকে বলছি হচ্ছে আমাদের এক্সোলেমা। ঠিক আছে, এবার এই একজনের সাথে কি থাকে, বেশ কিছু আমাদের কি থাকে, নন কন্টিনিউয়াস মেমব্রেন। এই একটা,
আবার এরকম থাকলো, আবার এরকম থাকলো, আবার এরকম থাকলো, মানে একটানা আছে নেই, এটা কিন্তু নন কন্টিনিউয়াস, ঠিক আছে, মানে বিচ্ছিন্ন অবস্থায় থাকে কিন্তু এটা, ঠিক আছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সোয়ান কোষ, সোয়ান কোষ পেঁচিয়ে পেঁচিয়ে কি তৈরি করছে, এগুলো এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মেডুলারি আবরণ, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মেডুলারি আবরণ বা মাইলিন সিদ, মাইলিন সিদ, মাইলিন সিদ কে তৈরি করছে, আমাদের এই সোয়ান কোষই কিন্তু তৈরি করছে, ঠিক আছে। তাহলে সোয়ান কোষ কি, সোয়ান কোষ বেসিক্যালি পিএনএস এর, পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, তার একটা বিশেষ ধরনের সাহায্যকারী কোষ, ঠিক আছে। যাই হোক, তাহলে এই আমাদের দ্বিতীয় লেয়ার হয়ে গেল। এরপরে আরেকটা লেয়ার আছে, আরেকটা লেয়ার কি, এই একদম বাইরে থেকে, এই একদম বাইরে থেকে, মেজরলি এটা কি আমাদের সোয়ান কোষের যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম আছে সেগুলোর থেকে গঠিত। তাহলে এইগুলো কি, এই যে থার্ড যে আমাদের লেয়ারটা আছে, থার্ড লেয়ারটাকে আমরা বলছি নিউরিলেমা, কি বলছি, এর নাম হচ্ছে আমাদের নিউরিলেমা। তাহলে ক্লিয়ার হলো, সবার প্রথমে একদম ভিতরের লেয়ারটা কি, একদম ভিতরের লেয়ারটা হচ্ছে আমাদের এক্সোলেমা, তারপরের লেয়ারটা কি, তারপরের লেয়ারটা হচ্ছে আমাদের মেডুলারি আবরণ, যেটা কি আমাদের নন কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপর কি থাকছে, তারপর থাকছে হচ্ছে আমাদের নিউরিলেমা। এবার এই যে নিউরিলেমা, এই নিউরিলেমাটা কি নন কন্টিনিউয়াস না, নিউরিলেমাটা কিন্তু একটা না আছে, এই যে এরকম ভাবে আসলো, আবার আবার গেল, তারপর আবার গেল, তাহলে এটা কিন্তু বিচ্ছিন্ন হচ্ছে না, এটা শুধু ভাঁজ খেয়ে যাচ্ছে। তাহলে নিউরিলেমা কিন্তু ভাঁজ খাচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের বিচ্ছিন্ন হচ্ছে না, তাই তো। তাহলে আমাদের বইতে কিন্তু ওর জন্য এখানে লেখা আছে যে নিউরিলেমা সংকুচিত হয়ে আমাদের র্যানভিয়ারের পর্ব তৈরি করে। র্যানভিয়ারের পর্বটা আবার কি আসলো তাহলে এখানে, এই যে দেখো, এই যে মাঝখানে মাঝখানে ফাঁকা অংশগুলো আছে না, এই ফাঁকা অংশগুলোকে আমি আবার নাম দিই র্যানভিয়ারের পর্ব। তাহলে আমি এর নামটা কি দিই, এর নাম হচ্ছে র্যানভিয়ারের পর্ব, র্যানভিয়ারের পর্ব। এটা কি করে তৈরি হচ্ছে, বা একে বলা হয় নোডস অফ র্যানভিয়ার, নোডস অফ র্যানভিয়ার। আমাদের যে নিউরিলেমা, ওই নিউরিলেমা সংকুচিত হয়ে তৈরি হচ্ছে। তাহলে কি বলবো, যে এটা তৈরি হয় কি, কিভাবে, নিউরিলেমার সংকোচনের মাধ্যমে আমাদের কি তৈরি হচ্ছে, র্যানভিয়ারের পর্ব তৈরি হচ্ছে, বোঝা গেল। তাহলে নিউরিলেমা সংকুচিত হয়ে আমাদের একটা গ্যাপে গ্যাপে কিন্তু র্যানভিয়ারের পর্ব তৈরি করে, বোঝা গেল। তাহলে আশা করি এই পার্টটাও কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে, তাহলে আবরণী ক্লিয়ার। তারপর ও এখানে লেখা আছে নিউরিলেমার সংকুচিত এবং বিচ্ছিন্ন স্থানকে আমরা কি বলি, র্যানভিয়ারের পর্ব বলি, ঠিক আছে। তারপর কি বলছি, একজনের শেষ প্রান্তে অসংখ্য সূক্ষ্ম শাখান্বিত প্রান্ত বুরুষ বা এন্ড ব্রাশ, ওই একদম শেষে যেটা আছে, ঠিক আছে, একজন টার্মিনাল। তাহলে এবার আরেকটা জিনিস কি, এই যে আমাদের একজন যাচ্ছে, একজন কি কি তারপর শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, শাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, এই প্রত্যেকটা শাখাকে কি বলে, প্রতি শাখা, তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের একজন কোল্যাটেরাল, এর নাম কি হয়, এর নাম হয় একজন কোল্যাটেরাল, বা আমাদের অক্ষ শাখা, কি বলি, অক্ষ শাখা, একজন অক্ষ শাখা, ঠিক আছে। এটা আরেকটা পয়েন্ট, যে পয়েন্টটা কিন্তু তোমাদের ছিল। আর এর শেষে কি থাকে, সাইন্যাপটিক ভেসিকল, শেষে কি থাকে, সাইন্যাপটিক ভেসিকল। যে কেন সাইন্যাপটিক ভেসিকল বলছি, কারণ এরপরে আর একটা নিউরন চালু হচ্ছে, তাহলে যে নিউরনটা চালু হচ্ছে সেই নিউরনটা কি হবে, এখানে আবার ডেনড্রন রয়েছে, মানে এর বাইরে কি ডেনড্রন ডেনড্রাইট থাকবে, আর এটা কি তার কোষ দেহ। তাহলে এই যে মাঝখানের অংশটা, এই মাঝখানের ফাঁককে আমি কি বলছি, এই মাঝখানের ফাঁককেই আমরা বলছি আমাদের সাইন্যাপস, যেটা আমাদের পরের লেকচারের কিন্তু ডিসকাশনের জিনিস, বোঝা গেল। এটাই কিন্তু ছিল আমাদের কি, প্রপার অ্যাক্সনের প্রত্যেকটা গঠন, ঠিক আছে। আর একটা জিনিস বলে দিই, যে আমাদের অ্যাক্সনের মধ্যে যে সাইটোপ্লাজম আছে, ঠিক আছে, অ্যাক্সনের সাইটোপ্লাজম, তাকে আমি কি বলতে পারি, তাকে আমি বলতে পারি আমাদের এক্সোপ্লাজম, কি বলতে পারি, এক্সোপ্লাজম। তো এটাও একটা পয়েন্ট, যে পয়েন্টটা আমার মিস হয়ে গেছিল, ঠিক আছে। যাই হোক, তারপর হচ্ছে আমাদের কি, নিউরনের প্রকারভেদ, নিউরনের প্রকারভেদ কি কি হতে পারে, দেখো, একটা হচ্ছে আমাদের সংজ্ঞাবহ বা সেন্সারি নিউরন, কি বলছি, একটাকে বলছি আমাদের সংজ্ঞাবহ বা সেন্সারি নিউরন। সেন্সারি নিউরন কি, ব্যাপারটা হচ্ছে, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই আমি। একটা থাকছে কি, তোমার এখানে কি ত্বক রয়েছে, সেই ত্বককে তুমি কি, তোমার বন্ধু এসে চিমটি কাটলো, এবার চিমটি কাটলো, তাহলে কি হবে, ওখান থেকে তোমার নার্ভ ইম্পালস চলে যাবে তোমার ব্রেনের কাছে, ঠিক আছে। একাধিক নিউরন থাকবে, একটা নিউরন আরেকটা নিউরনের কাছে পাঠিয়ে দিচ্ছে, আরেকটা নিউরন আরেকটা নিউরনের কাছে পাঠিয়ে দিচ্ছে, তাহলে তোমার ব্রেনের কাছে যে নিয়ে গেল, তোমার যে সিএনএস এর কাছে নিয়ে পৌঁছে গেল, তার মানে তোমার গ্রাহক ছিল, আর গ্রাহক থেকে কি হয়ে গেল, তোমাদের সিএনএস এর কাছে নিয়ে গেল। তাহলে তোমার এই যে গ্রাহক, গ্রাহক থেকে সিএনএস এর কাছে অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাছে নিয়ে গেলে যে নিউরন, সেই নিউরনকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে আমাদের সেন্সরি নিউরন, কি বলি, সেন্সরি নিউরন, বোঝা গেল। এবার তুমি যখন এই উদ্দীপনাটা সিএনএস এর কাছে নিয়ে গেলে, তাহলে সিএনএস এবার বলবে, ও আমাকে চিমটি কেটেছে, আমি তোকে একটা চড় মারবোই মারবো। তাহলে আমার সিএনএস কি বললো, ওকে চড় মারতে হবে। তাহলে ও কি করলো, ও পেশিতে নির্দেশ পাঠালো, যে পেশি, তোর সংকোচন করাচ্ছি আমি, তুই হাতটা তোল, হাতটা তুলে ধাই করে একটা চড় মার। তাহলে কি হবে, এবার সিএনএস কারকের কাছে চলে যাবে, তাহলে সিএনএস কি করবে, সিএনএস থেকে বার্তা যাবে কার কাছে, সিএনএস থেকে বার্তা যাবে আমাদের কারকের কাছে, কারক মানে কি, এফেক্টর, ঠিক আছে, মানে যে কাজটা করবে, কে কাজ করবে এখানে, হাত,
হাত উঠানো হবে, তারপর চড় মারা হবে। তাহলে এখান থেকে সিএনএস থেকে কি কারকের কাছে যখন যাচ্ছে, এই বার্তাটাকে নিয়ে যাচ্ছে, এই স্নায়ু উদ্দীপনাটাকে নিয়ে যাচ্ছে, সেটা নিয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে, সেটা নিয়ে যাচ্ছে আমাদের মোটর নিউরন বা আমাদের আজ্ঞাবহ নিউরন। তাহলে একে কি বলবো? একে বলবো আমাদের মোটর নিউরন বা আজ্ঞাবহ নিউরন। তাহলে সেন্সরি কি করছিল? সংজ্ঞা নিয়ে যাচ্ছিল, তাই একে কি বলি আমরা? একে বলি হচ্ছে আমাদের সংজ্ঞাবহ নিউরন। ঠিক আছে, সংজ্ঞাবহ নিউরন। আর আমাদের এই মোটর নিউরনকে আমরা কি বলি? একে বলি হচ্ছে আমাদের আজ্ঞাবহ নিউরন। আর এদেরকে যারা সাহায্য করবে তাকে আমি কি বলবো? এদের দুজনের মাঝখানে কোঅর্ডিনেট করবে, সাহায্য করবে, তাকে আমি কি বলবো? তাকে আমি বলবো অ্যাডজাস্টার নিউরন বা সহযোগী নিউরন। তাহলে আমি কি বলবো? যে সহযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন কি সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ সাধন করে। বোঝা গেল? তাহলে একবার রিড আউট করে নেওয়া যাক। গ্রাহক থেকে স্নায়ু স্পন্দন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ সিএনএস এ প্রেরণ করে কে? সংজ্ঞাবহ বা সেন্সরি নিউরন। আজ্ঞাবহ বা মোটর নিউরন কি? স্নায়ু স্পন্দনকে স্নায়ু কেন্দ্র থেকে ইফেক্টরে নিয়ে যায়। আর সহযোগী বা অ্যাডজাস্টার কি? সংজ্ঞাবহ ও আজ্ঞাবহ নিউরনের মধ্যে সংযোগ স্থাপন করে। তাহলে আশা করি পুরো কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার। এবার একটা আমরা ড্রাফট গঠন করব যে আমাদের একটা স্নায়বিক পথের কাজটা কিভাবে হয়। দেখো, প্রথমে আমি একটা কাজ করছি, এখানে কোন এক্সাম্পলটা দেওয়া আছে এক সেকেন্ড দেখে নিই, তাহলে সেটা বোঝাতে সুবিধা হবে। এক্সাম্পল দেওয়া আছে গরম বস্তুর। আচ্ছা, ধরো তুমি একটা কি করলে, একটা গরম বস্তুতে হাত দিয়ে দিলে, ঠিক আছে, গরম বস্তু। এবার এই গরম বস্তুতে যেই তুমি হাত দিলে, ঠিক আছে, এটা তোমার হাত। তাহলে এই হাতটা যখন দিলে, হাতের মধ্যে কি আছে? বেশ কিছু রিসেপ্টর রয়েছে, যে কি করতে পারবে? ওই তাপটা বুঝতে পারবে, ঠিক আছে, থার্মো রিসেপ্টর রয়েছে। তাহলে তোমার হাতের যে ত্বক, সেই ত্বকের মধ্যে কি থার্মো রিসেপ্টর কি করলে? বুঝতে পারলো যে এটা তো খুব গরম, হাত সরাতে হবে সঙ্গে সঙ্গে। তাহলে এই সঙ্গে সঙ্গের কাজটা কি করছে? সুষুম্নাকাণ্ডের কাছে চলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সিএস এর কাছে যাচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে। তাহলে আমি বলতে পারি যে আমাদের এই হাতে কি আছে? আমাদের গ্রাহক কোষ আছে, তাই তো? তাহলে উদ্দীপনা আসলো, গরম বস্তুতে এই যে তাপটা আছে, এটা কি আমাদের উদ্দীপনা। তাহলে উদ্দীপনাটা কি? গ্রাহকের কাছে গেল। গ্রাহক থেকে তাহলে এবার কার কাছে যাবে? গ্রাহক থেকে চলে যাবে আমাদের সিএনএস এর কাছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাছে। স্নায়ুতন্ত্র এবার বলবে, কি করছিস রে, একদম গরম বস্তুর উপর হাত রেখেছিস, হাত ছড়িয়ে নে, নাহলে হাত পুড়ে যাবে। তাহলে কি করবে? সিএনএস তাড়াতাড়ি বলবে, তাড়াতাড়ি হাত ছড়া। কার কাছে বলবে? হাতের কাছেই বলবে। তাহলে সিএনএস আবার কি? কারকের কাছে চলে যাবে, অর্থাৎ হাতের যে মাসেল, সেই মাসেলের কাছে চলে যাবে। তাহলে কারক কি করবে? কারক এবার হাতটা সরিয়ে দেবে, অর্থাৎ সাড়া প্রদান করবে, তাই তো? তাহলে এটা হয়ে গেল আমাদের পুরো কি একটা হোল ওয়ার্ক। তাহলে আমাকে এবার বলো যে এই যে উদ্দীপনাটা আমাদের গ্রাহক থেকে সিএনএস এর কাছে নিয়ে গেছিল, একে আমি কি বলবো? যে সংজ্ঞাবহ নিউরন কিন্তু নিয়ে গেছিল। একে কি বলবো? যে সংজ্ঞাবহ নিউরন নিয়ে গেছিল। আর সিএনএস থেকে কারকের কাছে যে বার্তাটা পৌঁছালো, সিএনএস বলছে যে হাত সরাতে বল তাড়াতাড়ি, তাহলে এইটা কি করলো? এটা করলো হচ্ছে আমাদের আজ্ঞাবহ নিউরন। তাহলে আজ্ঞাবহ নিউরন কিন্তু আমাদের কারকের কাছে বার্তাটা পৌঁছে দিল যে আমাদের সিএনএস বলছে যে হাত সরিয়ে নে। তাহলে যেই আমাদের কারকের কাছে এটা পৌঁছালো, কারক কি? আমাদের হাতের পেশি। এখন কারকটা কি? আমাদের হাতের পেশি। আর আমাদের গ্রাহকটা কে ছিল? গ্রাহকটা ছিল হাতের ত্বক কোষ। ঠিক আছে, ত্বক কোষের যে রিসেপ্টর সেটা। তাহলে হাতের ত্বক কোষ কি? আমাদের গ্রাহক হিসেবে কাজ করছিল। হাতের ত্বক কোষ কি কাজ করছিল? গ্রাহক হিসেবে কাজ করছিল। তারপর সেই বার্তাটা কি গেল আমাদের সংজ্ঞাবহ নিউরনের কাছে, স্নায়ু উদ্দীপনাটা সিএনএস এর কাছে পৌঁছালো। সিএনএস এবার কি করলো? আজ্ঞাবহ নিউরনের মাধ্যমে পাঠালো হচ্ছে আমাদের কারকের কাছে। তাহলে এই কারক কি করলো? কারকটা কি এবার? কারকটা হচ্ছে আমাদের হাতের পেশি। হাতের পেশিকে বললো যে সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নে, নাহলে কিন্তু হাত পুড়ে যাবে। তাহলে আমি সাড়া প্রদান করে দিলাম। কি সাড়া প্রদান করলাম? যে আমি হাতটা কিন্তু গরম বস্তু থেকে সরিয়ে দিলাম। বোঝা গেল পুরো ওয়ার্ক ফ্লোটা? তাহলে এই ওয়ার্ক ফ্লোটা এরকম ভাবে কিন্তু এখানে লেখা আছে। কি হয়? প্রথমে আমাদের উদ্দীপনা আসে, উদ্দীপনাটাকে গ্রহণ করে, তাহলে তাকে কি বলবো? গ্রাহক। গ্রাহক থেকে কি যাবে? স্নায়ু কেন্দ্রের কাছে যাবে। তাহলে স্নায়ু কেন্দ্রের কাছে নিয়ে যায় কে? স্নায়ু কেন্দ্রের কাছে নিয়ে যায় হচ্ছে আমাদের সংজ্ঞাবহ নিউরন। বোঝা গেল? এবার স্নায়ুকেন্দ্র কি করবে? স্নায়ুকেন্দ্র আমার কি কারকের কাছে বার্তা পাঠাবে। তাহলে স্নায়ুকেন্দ্র থেকে উদ্দীপনা কারকের কাছে কে নিয়ে যাবে? সেটা হচ্ছে আমাদের আজ্ঞাবহ নিউরন। তাহলে স্নায়ুকেন্দ্র যে আজ্ঞাটা দিচ্ছে, যে কাজটা করতে বলছে, সেই আজ্ঞাটা নিয়ে গেল হচ্ছে আমাদের আমাদের আজ্ঞাবহ নিউরন। তাহলে কারক এবার কি? যখনই বার্তাটা পেয়ে গেছে, তাহলে কারক কি এবার কাজ করবে, অর্থাৎ কি সাড়া প্রদান করে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্নায়ু সংবেদ পথের একটা আমাদের রৈখিক চিত্র। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটাকে কিন্তু এখানে লেখা আছে যে গরম বস্তুতে বা কাটায় যদি আমি হাত দিয়ে দিই, তাহলে উদ্দীপনা পাবো আমি একটা। তাহলে ত্বকের গ্রাহক স্থান সেই সংকেতটা গ্রহণ করবে। ফলে সংজ্ঞাবহ নিউরন কি করবে? সংকেতটা সুষুম্না কাণ্ডে অর্থাৎ স্নায়ু কেন্দ্রে পাঠিয়ে দেবে। সেখান থেকে আজ্ঞাবহ নিউরন হাতের পেশিকে অর্থাৎ কারককে সংকুচিত হতে নির্দেশ দেবে। ফলে কি? হাতটা উপরে উঠে যাবে, অর্থাৎ হাতটা আমি কি সঙ্গে সঙ্গে সরিয়ে দেবো, অর্থাৎ সাড়া প্রদান করতে পারবো। বোঝা গেল? তাহলে আশা করি এখনো অব্দি যা যা বোঝানো হয়েছে সমস্তটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে যেগুলো পড়লাম সেগুলোকে যদি আমি সামারাইজ করতে চাই, তাহলে আমি বলতে পারি যে আমরা যদি একটা আদর্শ মাল্টিপোলার নিউরনের কথা বলি, অর্থাৎ আমাদের একটা আদর্শ নিউরনের অংশ বলতে থাকি, তাহলে তার আমরা মোট 5টা ইম্পর্টেন্ট পার্ট বলতে পারি। একটা হচ্ছে আমাদের ডেনড্রাইট। ডেনড্রাইটটা কি? ডেনড্রাইট হচ্ছে আমাদের শাখা পোশাখা যুক্ত অংশ, যা কিন্তু পূর্ববর্তী নিউরন থেকে তথ্য সংগ্রহ করে। এটা তোমরা ডেনড্রন হিসেবেও বলতে পারো। ডেনড্রনের শাখাগুলোই হচ্ছে ডেনড্রাইট। ঠিক আছে। আচ্ছা, তারপর কি আসছে? তারপর আসছে আমাদের কি এই মাঝখানের অংশ, যেটা কি আমাদের কোষ দেহ বা সোমা, তাই তো? তাহলে কোষ দেহ বা সোমা বা আমাদের কি
নিউরোসাইটন বা পেরিক্যারিয়ন, অনেক রকম নাম রয়েছে। তাহলে সেগুলো কি নিউরনের প্রশস্ত অংশ, যেখানে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, যেটাকে আমরা নিউরোপ্লাজম বলছি, এবং অন্যান্য অঙ্গাণু কিন্তু আমাদের থাকছে, ঠিক আছে। তারপর আমরা বলতে পারি কি, তারপর আমরা বাদবাকি যে অংশটা আছে, এই যে লম্বা প্রবর্ধকটা, সেটাকে বলতে পারি কি অ্যাক্সন। তাহলে অ্যাক্সন কি লম্বা নলাকার অংশ, যা কোষদেহ থেকে স্নায়ু প্রান্ত পর্যন্ত তথ্য বহন করে। এবং তারপর কি বলতে পারি আমরা, এই যে লাস্টের পোর্শনটা, তাহলে এই যে আমাদের প্রান্ত ভাগ, তাকে আমি কি বলতে পারি, তাকে আমি বলতে পারি নার্ভ এন্ডিং বা অ্যাক্সোনাল এন্ড, বা আমাদের কি অ্যাক্সন টার্মিনাল, ঠিক আছে। তাহলে তাকে কি বলবো আমি, যে এটা অ্যাক্সনের শেষ প্রান্তের শাখাযুক্ত অংশ। এবং আমাদের একদম শেষে যে অংশগুলো থাকবে, এই শেষের অংশগুলোকে আমরা কি বলি, এই শেষের অংশগুলোকে আমরা বলি সাইন্যাপটিক নব। কি বলি, সাইন্যাপটিক নব। এটা কি স্নায়ু প্রান্তের স্ফীত অংশ। এখান থেকেই কিন্তু আমাদের আবার যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা, সেটা আবার কেমিক্যাল হয়ে পরেরটায় চলে যাবে। এরপরে যদি আরেকটা ডেনড্রন থাকে, আমাদের নতুন নিউরন থাকে, তাহলে ওই নিউরনের সাথে যুক্ত যে ডেনড্রনের ডেনড্রাইট, সেখানে কিন্তু আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল পাস অন হবে, কেমিক্যাল ফরম্যাটে যাবে, সেটা আবার গিয়ে তার ডেনড্রনে কেমিক্যাল, ইলেকট্রিক্যাল ফরম্যাটে চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি আরেকটা জিনিস পড়েছিলাম কি, মাইলিন সিদ। এবার কিছু নিউরনে মাইলিন সিদ থাকতে পারে, কিছু নিউরনে মাইলিন সিদ নাও থাকতে পারে। তাহলে মাইলিন সিদ যেখানে থাকবে, সেখানে আমি বলবো যে এটা একটা মাইলিন যুক্ত নিউরন বা মাইলিনেটেড নিউরন। কি বলবো, মাইলিনেটেড নিউরন, এই নামটা কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি আমাদের কোথাও মাইলিন সিদ না থাকে, তাহলে সেই নিউরনকে আমি কি বলবো, সেই নিউরনকে আমি বলবো নন মাইলিনেটেড নিউরন। বাংলায় লিখতে হবে নন মাইলিনেটেড নিউরন, ঠিক আছে, বা মাইলিন বিহীন নিউরন। বোঝা গেল? তাহলে আমাদের একজনের চারপাশে একটা চর্বি জাতীয় আবরণ থাকে, যার নাম কি, আমাদের মাইলিন সিদ। সেই মাইলিন সিদ যদি উপস্থিত থাকে, তাহলে সেই রকমের নিউরনকে আমি কি বলবো, মাইলিন সিদ। সেখানে কি থাকবে, তাহলে নোড অফ র্যানভিয়ার থাকবে। নোড অফ র্যানভিয়ার কি হয়, মাইলিন সিদের মাঝখানের ফাঁকা স্থান। এবং এই আবরণ সংকেত কি করে, আমাদের পরিবহনের গতিকে বৃদ্ধি করে। সবসময় মনে রাখবে যে এই যে আমাদের এই অন্তরক হিসেবে কাজ করছে, এ কি কাজ করছে, এর কিন্তু একটা মুখ্য ভূমিকা হচ্ছে আমাদের যে এই যে ট্রান্সপোর্টটা হচ্ছে আমাদের, ঠিক আছে, ইলেকট্রিক্যাল সিগন্যাল, সেটাকে স্পিড আপ করে দেওয়া, ঠিক আছে। আচ্ছা, আর যেখানে আমাদের কি হবে, কোনো আমাদের থাকবে না, কি থাকবে না, মাইলিন সিদ, তাহলে আমাদের কোনো নোড অফ র্যানভিয়ারও থাকবে না। তাহলে সেটাকে আমি কি বলছি, আমাদের নন মাইলিনেটেড নিউরন বা মাইলিন বিহীন নিউরন, ঠিক আছে। তাহলে একজনের চারপাশে কিন্তু এর কোনো আবরণ থাকে না। তাহলে স্নায়ুকোষের মাইলিন সিদের উপস্থিতি ভিত্তিতে দু রকমের ভাগ আমরা কিন্তু করতে পারি। আবার যদি আমি বলি যে আমাদের বৈদ্যুতিক সংকেত কিভাবে গেছিল, তাহলে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে আমাদের যদি এখান থেকে একটা কি আসে, কেমিক্যাল রেসপন্স আসে, তাহলে সেই কেমিক্যাল যে রেসপন্সটা আসলো, সেটা কি হবে, এখানে ডেনড্রাইটের মাধ্যমে অ্যাবজর্ব হবে, হয়ে কি হচ্ছে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপর আমাদের যে পেরিক্যারিয়ন রয়েছে, আমাদের কোষদেহ রয়েছে, সেখানে কি তার আমাদের প্রসেসিং হবে। তারপর কি হবে, সেটা আমাদের তাহলে যদি যোগ্য মনে করে, তাহলে কি হবে, সেটা আমাদের এখান থেকে পাস অন হয়ে যাবে অ্যাকশনের মাধ্যমে। তাহলে অ্যাকশন দিয়ে যাবে 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 যাবে, গিয়ে কি সাইন্যাপটিক নবে চলে গেল। তারপর আমাদের যদি এখানে আবার পরবর্তী কোনো আমাদের কি কারোর একটা কোষদেহ থাকে, তাহলে সেখানে কি চলে যাবে, অথবা যদি আমাদের কারক থাকে, তাহলে কারকের কাছে চলে যাবে। তার মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে প্রথমে আসলো আমাদের ডেনড্রাইট, তাহলে ডেনড্রাইট বা ডেনড্রন যাই বলতে চাও না কেন, তাহলে ডেনড্রনের কাছে আসলো আমাদের বার্তা, তাই আমি একে কি বলছি, সংজ্ঞাবহ অংশ। তাহলে সংজ্ঞাবহ প্রবর্ধক, সেখান থেকে গেল কোষদেহতে, কোষদেহ থেকে যাবে একজনে, তারপর যাবে স্নায়ু প্রান্তে, তারপর আবার যদি কোনো ডেনড্রাইটকে পায় বা ডেনড্রনকে পায়, তাহলে তার কাছে চলে যাবে। তাহলে এরকম ভাবেই কিন্তু সাইকেলটা চলবে, অর্থাৎ এটা কিন্তু একটা একমুখী প্রবাহ হবে, ঠিক আছে। তাহলে এটা কি আমাদের বৈদ্যুতিক সংকেতের একটা একমুখী যাত্রা, ঠিক আছে। এখানে কি হয়, নিউরনের ভেতর যে বৈদ্যুতিক সংকেত বা ইলেকট্রিক্যাল ইম্পালস, সেটা সর্বদা একটি নির্দিষ্ট এবং একমুখী পথে কিন্তু প্রবাহিত হয়। তাহলে বোঝা গেল, যতগুলো কনসেপ্ট আমরা পড়েছিলাম সেগুলো কিন্তু আমাদের রিভাইজ হয়ে গেলো। তাহলে পড়ে রইলো একটা টপিক। তাহলে আগের চ্যাপ্টার আমাদের ছিল কি, আমাদের ছিল ওটা আমাদের অন্তঃক্ষরা তন্ত্র, আর এই চ্যাপ্টারটা কি আমাদের স্নায়ুতন্ত্র। তাহলে এবার বলো তো দুটোর মধ্যে পার্থক্য কি। একটা আমরা কাজ করছিলাম যে তখন হরমোন আমাদের বিভিন্ন কাজ করছিল, আর একটা কি এখন বলছিলাম স্নায়ুতন্ত্রের কাজ। এবার বলো দুটোর মধ্যে পার্থক্যটা কি। ভালো করে ভাবো, যখন তোমার অ্যাড্রেনালিন রাশ হচ্ছে, খুব ইজি এক্সাম্পল এটা বোঝার জন্য, বা ধরো তোমার হাইট বাড়ছে, তাহলে ওটা কি একদম ইনস্ট্যান্টেনিয়াসলি হয়ে যাচ্ছে, তৎক্ষণাৎ হচ্ছে না, ওটা কিন্তু একটা সুদূর প্রসারী প্রভাব। তার মানে ওটা কিন্তু সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী, অনেকদিন কিন্তু ওটা স্টে করবে, বা অনেক সময় কিন্তু ওটা স্টে করবে, ঠিক আছে, বেশিরভাগ হরমোনের কাজ। কিন্তু স্নায়ুতন্ত্রের কাজ কি, তোমার হাত আগুনে পড়েছে, গরম বস্তুতে লাগছে, সঙ্গে সঙ্গে সরাতে হবে তো, নাকি তুমি পুড়ে যাওয়ার পর সরাবে, সঙ্গে সঙ্গে করতে হবে। তার মানে আমাদের স্নায়ুতন্ত্রের কিন্তু মেজরলি সমস্ত কাজ কি, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কাজ, অর্থাৎ দ্রুত এবং তাৎক্ষণিক কাজ। হয়ে যাবে, হাতটা সরিয়ে দিলাম, ব্যাস মিটে গেল। তাহলে কি আমাদের কাজগুলো, স্নায়ুতন্ত্রের কাজ অত্যন্ত দ্রুত কিন্তু তাৎক্ষণিক, কিন্তু হরমোনের কাজ কিন্তু সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী। আবার হরমোনটা কি আমাদের রাসায়নিক সমন্বয়কারী বা কেমিক্যাল কোঅর্ডিনেটর, আর আমাদের স্নায়ুতন্ত্র কি হবে, আমাদের ভৌত সমন্বয়কারী বা ফিজিক্যাল কোঅর্ডিনেটর। হরমোন কি হয়, ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, কিন্তু স্নায়ুতন্ত্র তো আমাদের ব্রেন, স্পাইনাল কর্ড, নার্ভস এগুলো নিয়ে আছে। তাহলে ক্রিয়ার পর স্নায়ুতন্ত্রের কোনো গঠনগত কার্যগত পরিবর্তন কিন্তু হয় না, ব্রেন যেরকম আছে সেরকমই থাকে। এরকম না যে তুমি একটা জিনিস ভাবলে আর তোমার ব্রেন বাস্ট করে বেরিয়ে গেল, না, এরকম হয় না।
ব্রেনের মতো আছে, স্পাইনাল কর্ডের মতো আছে, নার্ভসের মতো আছে। ঠিক আছে, কোনো ধ্বংসপ্রাপ্ত বিষয় কিন্তু এখানে নেই। আর প্রধানত উৎপত্তিস্থল বা উৎপত্তিস্থল থেকে দূরে কাজ করে কি আমাদের হরমোন। আর স্নায়ুতন্ত্রের কিন্তু এরকম কোনো ভূমিকা বা নিয়ম নেই যে কোথায় কাজ করব, যেখানে দরকার পড়বে সেখানেই কাজ করব। নার্ভস আমাদের সারা শরীরে বিছিয়ে রয়েছে, যেখানেই উদ্দীপনা আসবে সেটা আমাদের সিএনএস এর কাছে চলে যাবে, তারপর সিএনএস ডিসিশন নেবে যে আমি কি কাজ করব। বোঝা গেল? তাহলে এটাই কিন্তু ছিল আমাদের আজকের লেকচার। আশা করি সমস্তটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ অল ফর সাপোর্টিং আস। এবং এরকম ভাবেই প্রত্যেকটা লেকচার দেখতে থাকো। তোমাদেরকে আমি খুব একটা ইনার্স করবো না, আশা করি সমস্ত জিনিস তোমরা ভালো বুঝতে পারো। তবুও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে। যদি তোমাদের মনে হয় যে কোনো একটা পার্টিকুলার টাইপ অফ এক্সপ্লেনেশন তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলো, আমি সেই জিনিসটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। চ্যানেল খুলেছি কতদিন হয়েছে? হার্ডলি হয়তো 4-5 মাস হয়েছে। তো এখনো আমি জাস্ট লার্নিং ফেজে আছি। তাই কোনো যদি প্রবলেম ফিল হয় তাহলে অবশ্যই বলবে, অবশ্যই সেটাকে আমি শুধরানোর চেষ্টা করব। ঠিক আছে? আমার টিচিং ক্যারিয়ার এখনো অবধি 3-4 বছর হয়েছে। আর ইউটিউব ক্যারিয়ার তো জাস্ট শুরু হলো। তো মিস্টেক্স মে বি দেয়ার। তো সেটাকে বললেই আমি ঠিক করার চেষ্টা করব। তো ফিডব্যাক দিতে থাকো আর ক্লাসগুলো করতে থাকো। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আমাদের সাপোর্ট করার জন্য। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অনেক এমন এমন কোয়ালিটির কন্টেন্ট দিই, যে কন্টেন্ট গুলো কিন্তু তোমরা পেইড ব্যাচে গেলে তবেই পাবে, নাহলে ফ্রি ব্যাচে কিন্তু পাওয়া সম্ভব নয়। সেগুলো কিন্তু আমি ফ্রি অফ কস্টেই তোমাদেরকে প্রোভাইড করি। তাই অবশ্যই মনে করে টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে যাও। সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারো, যেখানে আমি আমার প্রত্যেক ভিডিওর আপডেট কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখা হবে নেক্সট লেকচারে। টাটা।